আপনার ভাই আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ, কষ্ট করে এসেছেন স্টুডিওতে। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ভাই, এখন যে ঘটনাটি আমি শেয়ার করব, ঘটনাটি আসলে আমাদের দেশের ঘটনা না। এটি খাজিয়া নামক একটা দেশ রয়েছে, সেই দেশের একটা অঞ্চল নাম হলো আকারমারা নামক একটা জায়গা, সেই জায়গার একটা ঘটনা। তো ঘটনাটি বলার আগে আমি কয়েকটা বিষয় একটু তথ্য দিয়ে নিতে চাই, তাহলে লিসেনারদেরকে বুঝতে একটু সুবিধা হবে আর কি সেটা হলো, যখন ১৯৯১ সালের শেষের দিকে মানে ২১ ডিসেম্বর যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়, সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে ১৫টি স্বাধীন দেশের জন্ম হয়। এর মধ্যে জর্জিয়া একটা, আর আবখাজিয়া এবং দক্ষিণ ওসেটিয়া, এটি জর্জিয়ার দুটা অঞ্চল। তো আবখাজিয়া যখন ১৯৯২ সালে স্বাধীনতা ঘোষণা করে, তখন জর্জিয়ার সাথে আবখাজিয়ার একটি যুদ্ধ হয়, প্রায় ১ বছর ব্যাপী স্থায়ী হয়েছে। ১৯৯৩ সালে এসে যুদ্ধটি শেষ হয়। ওই সময়ে আবখাজিয়ার বেশ কয়েকটা অঞ্চল, তার মধ্যে একটা অঞ্চল নাম ছিল আকারমারা নামক একটা জায়গা। ওই যুদ্ধের ওই সময়টাতে ওই এলাকাটা জনশূন্য হয়ে পড়ে, এবং যখন সোভিয়েত ইউনিয়ন ছিল, ওই অঞ্চলটাতে রেল যোগাযোগ ছিল, হসপিটাল ছিল, স্কুল ছিল, অনেক লোকের, প্রায় লক্ষাধিক লোকের বসবাস ওখানে ছিল। কিন্তু পরবর্তী সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়া এবং আবখাজিয়ায় যুদ্ধ হওয়ার কারণে ওখানকার লোকজনরা একে একে ওখান থেকে সরে পড়ে, এবং ওই জায়গাটা একরকম অ্যাবান্ডন্ড বা পরিত্যক্ত হয়ে যায়। তো আসলে ওই জায়গাটা কেন্দ্রিক আজকে ঘটনাটি আমি শেয়ার করব। ওকে রাসেল ভাই, যখন ওই সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে, যখন রাশিয়াতে তো ওই সময় সমাজতন্ত্র ছিল, মানে ও সময় পুঁজিবাদ এবং সমাজতন্ত্র একটা বিষয় ছিল। তো পরবর্তীতে ওয়ার্ল্ড ব্যাংক যে কাজটা করে সেটা হলো, ওই সমস্ত অঞ্চলগুলোতে এখন অর্থনৈতিক অবস্থা কি, ওই সমস্ত এলাকা মানে মানুষের অবস্থা যাচাই করার জন্য একটা রিসার্চ টিম পাঠায় সেখানে। তো রিসার্চ টিমের সাথেই এই ঘটনাটি ঘটেছিল আর কি। তো রিসার্চ টিমের মধ্যে বাংলাদেশি একজন ব্যক্তি ছিলেন আর কি। তো বাইরের দেশের কয়েকজন ছিলেন, এর মধ্যে একজন বাংলাদেশি ছিলেন। তো বাংলাদেশের ওই ভাই নাম প্রকাশ অনিচ্ছুক আর কি, কারণ উনি রিনাউন্ড পারসন, তো নাম প্রকাশ করা যাবে নাকি। তো উনি ওই ঘটনাটি আর কি বলেছেন। ঘটনা ছিল এরকম ভাই, ওনারা ১৯৯৪ সালের দিকে ওখানে গিয়েছিলেন। এটা আবখাজিয়ার ওই জায়গা থেকে বেশ ভিতরে একটা পাহাড়ি এলাকা, আকারমারা জায়গাটা পাহাড়ি এলাকা, অনেক কষ্ট করে যেতে হয়, দীর্ঘ সময় লাগে সেখানে পৌঁছাতে। তো ওনাদের বলা ছিল যে আপনারা ওখানে রাত্রি যাপন করবেন না, যত কষ্টই হোক বিকানের দিকে কাজ শেষ করবেন, গাড়িতে করে আবার শহরে চলে আসবেন, মানে প্রয়োজন হলে পরের দিন আবার যাবেন। ডিয়ার লিসেনার, আজকের এই ইমেল এপিসোডটি অনেক ভয়ঙ্কর হতে যাচ্ছে, কেননা আজকে ভয়ঙ্কর কিছু ইমেল এপিসোড, মানে ৩ থেকে ৪টি এপিসোড আপনাদের সামনে বাছাই করা, সেগুলোই আমি তুলে ধরেছি, এবং এগুলো অনেক ভয়ঙ্কর ইমেল এপিসোড, মোস্ট পপুলার ইমেল এপিসোডগুলো আজকে শুনতে যাচ্ছেন। জি দর্শক শ্রোতা, সম্পূর্ণ ঘটনাগুলো শুনবেন। আফনান ভাইয়া, ডক্টর আলিফ ভাইয়া এবং আরজে রাসেল ভাইয়ার সমন্বিত ঘটনাগুলো আজকে আপনাদের বেশ ভয় পাইয়ে দিবে। তাই চলুন সম্পূর্ণ ঘটনাটি শুনে নেওয়া যাক। কোনো লোক নাই, এবং ওখানকার লোকজনও তাদের সাথে কথা বলার জন্য গিয়েছেন না। ওনারা মানে বাইরের লোকদের সাথে পারতপক্ষে কথা বলতে চান না এবং ছবিও তুলতে চান না। তো যাই হোক, যখন ওনারা প্রথম দিন এরকম কাজে খুব একটা ফল পেলেন না, তাদের সাথে কথা বলতে গিয়েও মানে খুব একটা বেশি লাভ হলো না, তখন চিন্তা করলেন আবার কষ্ট করে এত দূর যাব, গাড়িতে করে আবার পরের দিন আসব। তো ওনারা রিকোয়েস্ট করলেন যে আমরা আজকে না যাই, আমরা এখানে আজকে তাঁবু খাটিয়ে এখানেই থাকি। তো এখন কিন্তু যিনি দায়িত্বশীল ছিলেন গভর্নমেন্ট থেকে, যাকে ওনাদের সাথে রেখে পাঠিয়েছেন, উনি রাজি হচ্ছিলেন না। তারপর অনেক পীড়াপিড়ি করার পরে বলছেন, ঠিক আছে, আপনাদের নিজস্ব রেসপন্সিবিলিটি যদি আপনারা থাকতে চান সেটা ভিন্ন বিষয়। তখন ওনারা নিজ দায়িত্ব, আচ্ছা ঠিক আছে, আমরা নিজ দায়িত্বে এখানে থাকব। থাকার পরে ওখানকার যে ড্রাইভার যিনি ছিলেন, তো উনি একটা বিষয় সতর্ক করলেন যে এখানে ভারত পক্ষে রাতের বেলা বেরোবেন না, কারণ এখানকার লোকজন রাতের বেলা খুবই দরকার ছাড়া বাসা থেকে বের হয় না। কেন? এখানে অনেক সময় অনেকে ভয়ঙ্কর জিনিস দেখে, মানে আজব আজব পশু পাখি দেখে, মানে প্রাণী দেখে আর কি। তো দেখলে অনেকে নাকি ভয়ে মারা যায়। আচ্ছা, তখন ওনারা স্বাভাবিকভাবেই চিন্তা করে, পশু পাখি সকাল থেকে তো অনেক কিছুই দেখলাম, মানে বন্য শূকর থেকে শুরু করে নিয়ে অনেক কিছু তারা দেখেছে আর কি। এগুলো রাতের বেলা দেখলে ভয়ের কি আছে? ভয়ের তো কিছু নাই। তো যাই হোক, রাসেল ভাই ওনারা বিষয়টা আসলে অতটা গুরুত্ব দেন না।
তো ওনারা যেহেতু চিন্তা করলেন যে যদি এরকম হিংস্র প্রাণটানি চলেই আসে, ওনারা যে কাজটা করলেন, ওনাদের তাঁবুর চতুর্দিকে একটু আগুন জ্বালিয়ে রেখেছিলেন আর কি, যাতে করে আগুন দেখে পশু পাখি এদিকে না আসে রাতের বেলা। রাতের বেলা যখন গভীর রাত হয়ে যায়, রাত হয়ে যাওয়ার পরে মানে তাঁবুর বাইরে রাসুল ভাই যদি আগুন জ্বলে, ওখানে কেউ হেঁটে গেলে কিন্তু একটা ছায়া পড়ে, মানে কাপড়ের ওপর একটা ছায়া পড়ে, বোঝা যায় যে ওখানে কেউ একজন যাচ্ছে, আলোতে এটা বোঝা যায় আর কি। তখন ওনারা সবাই দেখছিলেন যে মনে হলো ৫-৬টা মানে ছাগল বা ছোট বাছুরের মতো কিছু প্রাণী ওখানে আসলো, এবং ওদের আবার শিং আছে। তো মনে হলো ওদের শিং, আবার একটা শিং তো মনে হলো যে হয়তোবা আরেকটাও মানে আছে, একটাই হয়তোবা দেখা যাচ্ছে ছায়াতে এরকম। তো ওনারা চিন্তা করলেন যে ছাগল তো দিনের বেলাও দেখেছে, এরা হয়তোবা আছে কিছু মানে বেঁধে রাখে নাই মালিক, এরকম কিছু হতে পারে এখানে চলে আসছে। এটা আসলে আত্মা দেন নাই ভাই। এটা পরের দিন যখন ওনাদের ড্রাইভার জিজ্ঞেস করেছেন আপনারা রাতে কোনো শব্দ শুনেছিলেন বা কিছু দেখেছিলেন এই টাইপের কিছু প্রাণী, তো বললেন যে না, ওরকম তো কিছু দেখি নাই, তবে এরকম রাতের বেলা আমাদের কাছে মনে হয়েছিল এরকম কিছু একটা তাঁবুর পাশে আসছিল। তখন উনি সতর্ক করলেন যে আপনারা কিন্তু এটা দেখার জন্য কখনো সামনে যাইয়েন না, তাহলে বিপদ হতে পারে। এই কথা বলার পরে ওই টিমের মধ্যে আবার আপনার রাশিয়ান ভদ্রলোক ছিলেন, তো ওনার আবার খুব আগ্রহ জন্মাবে যে আসলে কি, মানে ভাই রাশিয়া বা উত্তর কোরিয়া বা চীন এরা কিন্তু মানে ম্যাক্সিমাম লোক কিন্তু মানে এথিস্ট, যেটাকে আমরা একটু নাস্তিক্যবাদ বলি আর কি। তো স্বাভাবিকভাবে ওনারা তো বিষয়গুলোভাবে বিশ্বাস করেন না, তো ওনার ভেতরে একটু আগ্রহ কাজ করে যে ঠিক আছে জিনিসটা আমি দেখব। তো পরের দিন কাজ করেন ওনারা, আবার তাঁবুতে ওনারা ঘুমিয়েছেন। তো ওই দিন একটা ছাগলের মতো কিছু একটা আসছে, তাঁবুর পাশে এসেই চলে গেছে। তো উনি একটু সতর্ক ছিলেন যে আমি আজকে দেখব। তো উনি সাথে সাথে তাঁবুর থেকে বের হয়ে আর কিছু দেখতে পান না। তখন উনি আবার তাঁবুর মধ্যে গিয়ে একটি টর্চ লাইট নিয়ে চিন্তা করেন যে আমি একটু জঙ্গলের দিকে যাই, দেখি জিনিসটা কি, একটু দেখে আসি। মানুষ সবাই বলে এখানে নাকি ভয় পায়। তো উনি রাসেল ভাই ওই টর্চ লাইটটা নিয়ে উনি জঙ্গলের মধ্যে চলে যান। জঙ্গলের মধ্যে চলে যাওয়ার পর উনি খুঁজতে থাকেন। কিছুক্ষণ পর ওনার মনে হলো যে পিছন থেকে খসখস শব্দ বা কিছু একটা হেঁটে যাচ্ছে এরকম মনে হচ্ছে। তো উনি সাথে সাথে যখন পিছন দিকে ঘুরে মানে আলো জ্বালিয়েছেন, টর্চ লাইট জ্বালিয়েছেন, তখন মনে হয় সাদা কিছু একটা মনে হয় দৌড় দিয়ে চলে গেল। উনি আবার ওটার পিছু নেন যে কি এই জিনিসটা দেখি। তো উনি পিছন নিতে নিতে ক্লান্ত হয়ে পড়েন, তখন একটু বিশ্রাম নিচ্ছিলেন। তখন আবার মনে হলো ওনার পেছনে আবার খসখস শব্দ। তখন রাসেল ভাই উনি যখন পিছন দিকে ঘুরে তাকিয়েছেন তখন ওই জিনিসটার মুখোমুখি হয়েছেন। তো ওনার বর্ণনা অনুযায়ী যে এটা একটা সাদা ধরনের ছাগলের মতো ছিল, সব কিছুই ছাগলের মতো। কিন্তু শিং একটা, কিন্তু রাসেল ভাই মাথাটা মানুষের মতো। এই দৃশ্যটা দেখে উনি মারাত্মক ভয় পান ওখানে, এবং ভয় পাওয়ার সাথে সাথে ওখান থেকে মানে উনি যে কোনো দিকে দৌড় দিবেন উনি আসলেই বুঝতে পারছিলেন না, মানে উনি যেদিকে পেরেছেন ওদিকে দৌড় দিয়েছেন। ভাই সমস্যা হলো যে ওই জঙ্গলের পথ তো ওনার চেনা না, উনি তো লোকাল লোক না। লোকাল লোক হলে তো রাত্রেবেলা জঙ্গলের পথ যদি কেউ হারিয়ে যায়, দিনের বেলা হারালে তো খুঁজে পাওয়া যায় না, তারপর রাত্রেবেলা উনি হারিয়ে ফেলেছেন। তো এভাবে উনি দৌড়াচ্ছেন। তো ওনার মনে হচ্ছিল পিছন থেকে অসংখ্য ওই ধরনের প্রাণী ওনাকে তাড়া করছেন। তখন উনি জঙ্গলে সেন্সলেস হয়ে পড়ে যান। তারপর সকালবেলা অনেক খোঁজাখুঁজি করার পরে তাকে জঙ্গল থেকে উদ্ধার করা হয়। তো উনি বলেন যে এই ঘটনা আমি দেখেছি। তো দেখা যাচ্ছে যে উনি যে এই বিষয়টা বলেছেন ওনার টিমের অন্য সদস্যরা আবার সেটা বিশ্বাস করে না, বলে না তুমি এ ধরনের ছাগল জাতীয় জিনিসই দেখেছো, এটা অন্য কিছু না। তো এখন দেখা যায় ওনাদের টিমের মধ্যে আরও কয়েকজনের আগ্রহ জমবে যে আসলে কি ওইটা, আমরাও একটু দেখব। এর ভিতরে রাসেল ভাই, এই বাঙালি যে ভাইটা ছিলেন আর কি, যে ভদ্রলোক, তো উনি আবার ওনারও একটু আগ্রহ জমায় যে আজকে আমরা দুই বন্ধু মিলে যাব, দুই বন্ধু মিলে গিয়ে আমরা আসলে দেখব কি জিনিসটা। তো ওনারা রাতের রাসেল ভাই ওনারা মানে বসেছিলেন এরকম কিছু দেখা যায় কিনা। তো ওনারা আসলে ওই দিন তাঁবুর বাইরে অপেক্ষা করছিলেন যে কিছু দেখা যায় কিনা, কিন্তু কিছু দেখছেন না। তখন অনেক রাত হয়ে গেছে, প্রায় সকাল হতে হয়তোবা ঘণ্টাখানেক বাকি। তখন যে বাংলাদেশি যে ভাই ওনার সাথে যিনি ছিলেন উনি আর ধৈর্য ধরে ধারণ করতে পারলেন না, বললেন যে আর আমি অপেক্ষা করতে পারবো না, আমি তাঁবুতে চলে গেলাম, আমি এখন ঘুমাবো, এই বলে উনি চলে যান। বাংলাদেশি যে ভাইটা ছিলেন ওনার আবার আগ্রহ শেষ নাই, উনি চিন্তা করলেন যে আমি একটু জঙ্গলের ভিতরে যাই, ভোর
ভোর হতে আর বেশি দেরি নাই, আমি একটু জঙ্গলের দিকে যাই। তো উনি রাসেল ভাই জঙ্গলের দিকে গিয়েছেন। জঙ্গলের দিকে যাওয়ার পর তখন উনি কিছু একটা দেখেন, সাদা সাদা। উনি চিন্তা করেন যে এরকম তো আগের একজন দেখেছেন, হয়তোবা এটা সেটা হবে, দেখি তো জিনিসটা আসলেই কি। তো উনি আবার ওটার পিছু পিছু যান, দেখে যে ওই জিনিসটা দৌড়ে সামনে চলে গেছে। ওনার মাথা বা এটা কিছু দেখতে পাচ্ছেন না, খালি দেখেন সাদা একটা ছাগলের মতো দৌড়াচ্ছে। তো উনি যেতে যেতে একটি জায়গায় এসে দেখেন যে পথ শেষ হয়ে গেছে এবং ওই পাশে একটা লেক আছে। তো লেকের ধারে আবার একটা নৌকা বাঁধা, কারণ ওখানকার স্থানীয় লোকজন আবার কিছুটা ওখানে মাছও ধরে, যে অল্প কয়েকজন লোক আছে ওখানে, ওরা একটু মাছ ধরে, এজন্য ওখানে নৌকা বাঁধার আছে। তো উনি চিন্তা করলেন যে আর হয়তোবা যাবে না, তা আমি চলে যাই। তখন রাসূল যখন চলে যাবেন, মানে ঘুরে দাঁড়িয়েছেন ওখান থেকে, তখন ঘুরে দাঁড়ানোর সময় দেখে পিছনে, মানে ওনার থেকে হয়তোবা 10 হাত দূরে অসংখ্য ওই ছাগলের মতো প্রাণীগুলো দাঁড়িয়ে আছে, যাদের শিং একটা এবং মাথাটা মানুষের মতো। ওই দৃশ্য দেখে উনি মারাত্মক ভয় পান এবং দ্রুত এখন উনি কি করবেন, ওনার তো পালানোর আর কোথাও জায়গা নাই। তখন উনি চিন্তা করেন যে নৌকা তো আছে, আমি নৌকায় উঠে পড়ি। তো নৌকায় উঠে উনি নৌকা থেকে দূরে সরে আসে, মানে ওই কিনারা, মানে যেই কিনার থেকে ওখান থেকে একটু দূরে সরে আসে, মানে পানির মধ্যে চলে আসেন। এখন পানির মধ্যে চলে আসার পরে এখন অনেক সময় উনি অপেক্ষা করছেন, উনি দেখছেন যে কিছুতেই ওই জিনিসগুলো যাচ্ছে না এবং মনে হচ্ছে অসংখ্য ওই ছাগলের মতো প্রাণীগুলো একে একে জড়ো হচ্ছে। এবং তারপরে রাসূল ভাই যে ঘটনাটা ঘটল সেটা হলো, উনি খেয়াল করলেন ওই প্রাণী কয়েকটা পানির মধ্যে নেমে ডুব দিল, তার মানে তার নৌকার কাছে আসার চেষ্টা করছে। তখন উনি চিন্তা করলেন যে আমার আর এখান থেকে বাঁচার আর উপায় নাই, হয়তোবা আজকে আমার জীবনের শেষ দিন। তখন উনি চিন্তা করলেন যে উনি ধূমপান করতেন না, চিন্তা করলেন যে হয়তোবা উনি শুনেছিলেন যে এই ধরনের কোনো জিনিস থাকলে হয়তোবা আগুন জ্বালালে সেটা কাছে আসে না, কিন্তু ধূমপান করতেন, ওনার কাছে এই ধরনের কোনো সিগারেট বা দেশলাই এটা ছিল না। তখন উনি মাথায় একটা বুদ্ধি আসলো, উনি তখন মানে আজান দেওয়া শুরু করলেন নৌকা থেকে, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আজান দেওয়া শুরু করলেন এবং দীর্ঘ সময় উনি আজান দিচ্ছিলেন। উনি তো আজান শেষ হওয়ার পরে উনি আবার আজান দেন, আবার আজান দেন, এরকম অনেকক্ষণ আজান দেওয়ার পরে, মানে যতক্ষণ আজান দিচ্ছিল উনি দেখছিল না নৌকার পাশে পানির নিচ থেকে বুদবুদ উঠছিল, মনে হচ্ছে যে ওই জিনিসগুলা কাছে চলে আসছে নৌকার। কিন্তু তখন নৌকার একদম কাছে চলে আসতে পারছিল, মানে দূর থেকে মনে হচ্ছে ওই জিনিসগুলো নিচে আছে কিন্তু নৌকার কাছে আসতে পারছিল না। যখন সত্যি সত্যি যখন সকাল মানে হওয়া শুরু হলো, তখন ওই জিনিসগুলো আস্তে আস্তে মিলিয়ে যায় এবং উনি আবার ডাঙায় চলে আসেন। ডাঙায় চলে আসার পরে উনি সব ঘটনা খুলে বলেন সবার কাছে এবং স্থানীয় কয়েকজন লোকের সাথে যখন কথা বলেন, তখন স্থানীয় লোকজন তারা বলে যে হ্যাঁ, এই ধরনের বিষয় এখানে আছে, আমরা এটা দেখে খুবই ভয় পাই। অনেকে এতটাই ভয় পায় যে তারা ভয়ে কয়েকদিন পরে অসুস্থ হয়ে মারাই যায়, যার কারণে আমরা রাতের বেলা পার্থপক্ষে এখান থেকে বাইরে বের হই না। আচ্ছা, এবং এখন পর্যন্ত রাতে ভাই ওই আবখাজি আর ওই আকার মারা যে জায়গাটা, এটা আমি ঘটনাটা শোনার পরে ইউটিউবে সার্চ দিয়ে দেখেছিলাম যে আসলে ঘটনাটার আসলে এরিয়াটা আছে কিনা। ভাই আপনি যারা আছেন তারপর আপনি ইউটিউবে সার্চ দিয়ে ওই এরিয়াটা দেখতে পারবেন, একদম মনে হবে যে আমরা অনেক সময় অনেক হলিউডের মুভি দেখি যে এইসব ধ্বংস হয়ে গেছে 300-400 বছর পরে যে বিল্ডিং অবস্থা যেটা হয়, ঠিক ওখানকার অবস্থাটা ঠিক তেমন, স্টিল না, এখনও আছে। এটাই ছিল রাসেল ভাই ফার্স্ট স্টোরি। সো মাচ। আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাই, আশা করি ভালোই আছেন আর আপনি সর্বদা আল্লাহ রহমত ভালোর দলেই থাকেন। আমি জোবায়েদ হোসাইন, ইতালির মিলান সিটি থেকে লিখছি। আমি এখানে একটি মিনি মার্কেট চালাই। কর্মসুবাদে আমার মিনি মার্কেটটি যে অ্যাপার্টমেন্টে রয়েছে তার ওপরে লোকদের সাথে স্বাভাবিকভাবেই বেশ ভালো রিলেশন। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমাদের মিনি মার্কেটের অপর তলায় আমার এক ক্লায়েন্ট হয়েছে, যিনি একটা অন্য দেশের নাগরিক, ইকুয়েডরের নাগরিক, এবং তার নাম জুলিও। এমনিতেও রাতে জব করতো জানতাম, তবে কোথায় কি জব করতো অত বিস্তারিত জানতাম না। ওর ডিউটি ছিল খুবই দীর্ঘ, প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে কিংবা 8টায় যেত আর ফিরতো পরের দিন দুপুর 12টায় কিংবা 1টায়। ও কাজে যাবার সময় আমার মিনি মার্কেট থেকে কোমল পানীয়, জুস কিংবা অন্য সফট ড্রিঙ্কস কিনে নিয়ে যেত। গত সপ্তাহে একদিন কাজ থেকে ফিরে জুস কিনে বাসায় ফেরার সময় ওর সাথে থাকা ব্যাগটি আমার গ্যাসের সামনে ভুল করে রেখে যায়। পরবর্তীতে আমি ব্যাগটি পেয়ে একপাশে রেখে দেই। আমি ভেবেছি হয়তো অন্য কেউ রেখে গেছে, পরে হয়তো নিতে আসবে। তবে ব্যাগটি পাশে রাখার সময় আমি ব্যাগটি একবার খুলে দেখি এর মধ্যে কি আছে, কোনো আইডেন্টিফিকেশন বা আইডেন্টিফাই করার মতো কোনো কিছু আছে কিনা, বা অবৈধ কিছু কেউ রেখে গেল কিনা। এসব ভেবে খুলে দেখি জামা কাপড় আর একটা তাসবিরের মতো, ঠিক তাসবি না,
হিন্দুদের পৈতার মতো ক্রস চিহ্নের লোহার একটা বস্তু। আমি ভাবলাম হয়তো হবে কোনো খ্রিস্টান ধর্মের অনুসারী, হয়তো সে এগুলো দিয়ে তার ধর্মের চর্চা করে। ঠিক 2 দিন পর ওই ইকুয়েটরের লোকটি সকালে আমার দোকানে আসে কিছু কেনার জন্য। তখন আমার ক্যাশের পেছনে ব্যাগটি দেখতে পেয়ে বলে যে ব্যাগটি আমি এখান থেকে এখানে ফেলে গেছি, অথচ বাসায় খুঁজে অস্থির, গতকাল কাজেও যেতে পারিনি এর জন্য। আমি বললাম ব্যাগ ছাড়া কাজে যেতে সমস্যা কি? আর আমি ব্যাগটি খুলে চেক করেছি যে কার বা কি কে দেখে গেছে। আমি তো দেখলাম জামাকাপড় ক্রস টাইপের কিছু। ও তখন ব্যাগটা হাতে নিয়ে আমার সামনে আবার খুলে 2-3টে জিনিস বের করলো। ক্রস ছাড়াও আরও মালাধাঁচের কিছু আছে। বলে যে এগুলো ছাড়া কাজে যাওয়া যায় না। আমি শুনে কিছুটা অবাক হলাম আর দুষ্টামি করে বললাম যে তুমি কি জাদুটোনা করো নাকি? ও হেসে বলল, না, জাদুটোনা করার সামর্থ্য আমার নেই। আমি যেই হাসপাতালে জব করি ওখানে রাতের ডিউটিতে সমস্যা হয়, তাই সেফটির জন্য এগুলো রাখি। আমি শুনে কিছুটা অবাক হলাম, আবার আগ্রহ বাড়ল শোনার। মনে মনে আপনাদের ভূত এফএমের কথা মনে পড়ল। আমি প্রায় আপনি বলে থাকেন আমাদের আশেপাশে যাদের অভিজ্ঞতা আছে এসব ভৌতিক ঘটনার, সেগুলো আপনাদের সাথেই শেয়ার করতে। ঠিক তেমনি আমি ওকে খুব করে অনুরোধ করলাম শোনানোর জন্য। ও প্রথমে বলে যে প্রাইভেসির জন্য এসব ঘটনা বাইরে বলা নিষেধ। ওদের যে ডিরেক্টর তিনি এগুলো বাইরে প্রকাশ করতে বারণ করেছেন। আমিও নাছোড়বান্দা খুব করে অনুরোধ করায় ভালো সম্পর্ক থাকার কারণে আমাকে বলতে রাজি হলো। আমি মূল ঘটনায় যাচ্ছি। এটি মিলানের বেরগামো শহরের একটি হাসপাতাল। আপনি স্থানটি উল্লেখ করবেন না অনুগ্রহ করে। আমি করে ফেলেছি, কারণ আপনি আগে লিখেছেন। এই কথাটা আগে লিখতে হবে যে এটা উল্লেখ করা যাবে না, তাহলে পরের অংশটুকু উল্লেখ করতাম না। ওর ভাষ্যমতে ওই হাসপাতালে সাধারণত যারা কোমায় চলে যায় কিংবা মৃত্যুর দিনক্ষণ সন্নিকটে এসেছে, অর্থাৎ যারা ডাক্তারের চিকিৎসায় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাদের জন্যই ব্যবস্থা। জুলিও আমায় বলল যে প্রথম বেশ কিছুদিন কাজ খুঁজেছি, কিন্তু আমার জন্য দুষ্কর হয়ে যায়। প্রায় দীর্ঘ 7-8 মাস পর 2017 ফেব্রুয়ারির দিকে হাসপাতালে একটা জব পেয়ে আমি বেশ আনন্দিত ছিলাম। আমার কাজ ছিল রুমে গিয়ে চেক করা, ময়লা আবর্জনা পরিষ্কার, কোনো রোগী মারা গেলে তাকে ডোম ঘরে নিয়ে যাওয়া। আমি শুনেছিলাম যে আমার স্থানে যে কাজ করত তাকে বহিষ্কার করা হয়েছে, তবে কি কারণে হয়েছে জানতাম না। চাকরির প্রথম 2 সপ্তাহ আমার দিনের ডিউটি ছিল, 3য় সপ্তাহ থেকে আমার রাতে ডিউটি পড়ে। আমার এক কলিগ রাতে আমায় বলল যে রাত 1টার পর একটু সতর্ক থাকতে এবং এক কলিগ আর এক কলিগের নজরের আওতায় থাকতে। আমি শুনে ভাবলাম হয়তো কাজে কেউ ফাঁকি দেয় কিনা সেটা নিয়ন্ত্রণ করার জন্য এই ব্যবস্থা। আমি মনে মনে ভাবলাম আমার যে কাজ সে আমি কেউ দখল দেখলেও করবে, আবার না দেখলেও করব। আর হাসপাতালে তো সিসি ক্যামেরা আছেই, তাই অনর্থক কোনো নজরের বিষয়টাকে আমি কেয়ার করলাম না। আমি রুম থেকে রুম ক্লিন করে এগোচ্ছি। এমন সময় আমাদের ঝাড়ু বালতি যেখানে রাখি মনে হলো কালো জামা পরা মানুষ ঢুকলো সেখানে। আমি সোজা গিয়ে ডানে মুখ ঘোরানোর সময় মনে হলো যে কেউ ঢুকেছে। আমাদের স্টাফ সকলেই আকাশি রঙের পোশাক করা। আমি ভাবলাম যে আবছা আলোতে রাতে আকাশি রঙের পোশাক আমার কাছে কালো লেগেছে, তাই অতটা চিন্তিত ছিলাম না। আমি বাকি কাজ করতে করতে ওই রুমে প্রবেশ করলাম। হয়তো আমার ধারণা ছিল আমার কোনো কলিগকে দেখতে পাবো। আমি দরজা খুলে লাইট সুইচ টিপলাম, কিন্তু আলো জ্বলে না। কিন্তু করিডোরের আলোতে কিছুতে দেখা যায় ভেতরে, অনুমান করার মতো আলো। আমি বালতিগুলো ভরে রাখতে আমার কাছে ভীষণ এক ঠান্ডা অনুভব হলো। আমি ভাবলাম হয়তো যে কোনো বাতাস প্রবেশ করলো, কিন্তু ঠান্ডায় আমার নাক মুখ কাঁপুনি দিয়ে আমার শরীরের অন্যরকম অনুভূতি, যেটা বোঝাতে পারবো না। আমি কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়েছিলাম আর ভাবছিলাম যে এটা স্বাভাবিক কোনো বাতাস না। আমার তখন স্পষ্ট মনে আছে যে আমার ঠিক পেছনে দরজা, যেখান দিয়ে করিডোরের আলো আসছিল, কিন্তু ফিল হচ্ছিল যেন রুমে কোনো দরজা নেই। আমি যেদিকেই ঘুরি হাত দিলে কেবল দেওয়াল স্পর্শ লাগে, আর দরজা ঠিক আমার পেছনে। আমি প্রায় 4 দিকেই ঘুরছি, একই অবস্থা, দরজা ঠিক আমার পেছনে। আমি টেনশন আর ভয় মিলিয়ে বসে পড়লাম ফ্লোরে। এমন সময় আমার 2 জন কলিগ একসাথেই এসে রুমের দরজা খুলে লাইট জ্বালায়, আর আমাকে তারা নাকি ফ্লোরে বসে দুলতে দেখেছিল। জুলিও আমাকে আমার দোকানে বসে কেমন করে দুলছিল সেটা অভিনয় করে দেখালো, ঠিক যেভাবে মাদ্রাসার ছাত্ররা পড়ার সময় তোলে। এরপর কালিগ আমাকে তুলে আর একটা রুমে গিয়ে তৎক্ষণাৎ কিছু বলেনি, শুধু বলল, তোমাকে না সবসময় কারো চোখের সামনে থাকতে বলেছিলাম, একা একা কি করছো এখানে, এখন কি একটি ঠিক আছো? আমি মনে মনে বললাম যে না, যদি বলি চাকরিটায় আনফিট বলে ডিসমিস করে দেয় কিনা।
বললাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছি, গায়ে একটু জ্বর জ্বর ভাব, তাই হয়তো পড়ে গেছি। আমার ওই ঠান্ডা বাতাসটাকে মনে হয়েছিল ছিল জ্বর হবার পূর্বে মানুষের একটু ঠান্ডা আর কাঁপুনিতে। আমার কলিগরা কপালে হাত দিয়ে বলল, কই না তো, হয়তো ক্লান্ত, যাও আমাদের রেস্ট রুমে একটু ঝিলিয়ে নাও। এরপর আমাকে 2 দিনের বিশ্রাম দেওয়া হয়। তখন অবধি আমাকে কেউ জানায়নি যে ওখানে সমস্যা হয়। 2 দিন পর যখন আবার ওখানে যাই, আমি দিনের বেলা বাসা থেকে ঘুমিয়ে সুন্দর প্রিপারেশন নিয়ে গিয়েছি যে নতুন জব যদি সমস্যা হয়, ওই দিন ও আমায় বলল যে রাতের সতর্ক থেকো, কারো চোখে চোখে থেকো। আমি ভাবলাম মৃত্যুরই অথবা একদম মুমূর্ষ রুগী থাকে, তাই হয়তো এমন কিছু বলছে। কখন কোনো বিটে ইমার্জেন্সি দরকার পড়ে, তাই হয়তো এই ব্যবস্থা। আমি হয়তো নিজের কাজ স্বাধীনভাবে করার চেষ্টা করতাম, যে দায়িত্ব তা পুরো করার রিল্যাক্স মোডে। ওই দিন তেমন কিছু ঘটল না। ঘটনা ঘটল এর ঠিক 2 দিন পর। ওই দিন সন্ধ্যায় একে একে 5 জন মানুষ মারা গিয়েছে, তাই কাজের চাপও একটু বেশি। 2 জনের আত্মীয় স্বজন এসেছে, আর বাকি 3 জনের কেউ আসেনি খবর নিতে, হয়তো কাল বা পরশু আসবে। আমি আর কলিগরা মিলে লাশগুলো ডুম ঘরে নিয়ে গেছি। রাত তখন 2:30-এর মতো। আমার ভীষণ বাথরুম চেপেছে। আমি যথারীতি বাথরুমে গিয়ে বাথরুম করছি। হসপিটালের বাথরুমের কোমরের সাথেই বাঁদিকে একটা জানালা, কাঠের মধ্যে কাঁচ বসানো জানালা। আমার কাছে একটু অস্বস্তিকর লাগছে, হয়তো ওই বাইরের দিকে চোখ পড়াতে। বাথরুমের জানালাটা হাসপাতালের পেছনের দিকে একটা জঙ্গলের দিকে মুখ করা। আমি জুলিওকে বললাম যে হ্যাঁ, আমারও অত রাতে একা একা বাথরুমে গেলে জানালা খোলা রাখলে একটু ভয় ভয় করে মনে হয়, কেউ তাকিয়ে আছে কিংবা ভয় দেখায়। জুলিও আমার কথায় সাই দিয়ে বলল, ঠিক ঠিক, আমারও এমনি মনে হয়। এরপর জুলিও বলল, আমার জানালা হাত দিয়ে চেপে রেখেছি যেন না খুলে যায়। বাইরে হালকা বাতাস, তাই একটু টাইট করে বারবার খুলে যেতে চাচ্ছে। আর জানালা পুরোপুরি খোলার আগেই আমি আবার হাত দিয়ে চেপে ধরি। বাতাসের তীব্র গতি আমার কাছে মনে হয় জানালার ফাঁকা দিয়ে শুধু বাতাস নয়, গ্যাস বের হলে যেমন শব্দ, ঠিক অমন শব্দে বারবার জানালা প্রেসারে ভেতরের দিকে খুলে যাচ্ছে। আমি নিজেকে একটু রিল্যাক্সভাবে থাকার জন্য হালকা উঁচু হয়ে ছিটকানিটা লাগিয়ে দেই। এমন সময় বাইরে কারো প্রেজেন্স আমি ফিল করি। জানালার কাঁচ ছিল কিছুটা ঘোলাটে, ট্রান্সপারেন্ট টাইপের। কারো মুখ এবং নাক কাঁচের সাথে লাগিয়ে রেখে থাপ্পড় দিচ্ছে জানালার কাছে, আর ভয়ঙ্কর স্বরে একটা চিৎকার। আমার কাছে মনে হলো যেন ওর জানালার ছিটকিনি লাগানোতে ওই জিনিসটা খুব খুশি হয়নি, আমাকে ভয় দেখাতে পারছে না। আমি ওই জানালার জিনিসটার চিৎকার শুনে প্রচণ্ড ভয়ে আমার কলিগদের ডাকার জন্য বা বাঁচাও বলে চিৎকার দেওয়ার জন্য চেষ্টা করছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যেন আমি বোবা, শুধু আর্তনাদজনিত শব্দ বের হয় গলা দিয়ে, কিন্তু বোঝার মতো কোনো শব্দ বের হচ্ছে না। আমি ওই জিনিসটা কাঁচের সাথে মুখ চাপ দিয়ে রেখেছে এবং সরানোর জন্য আমি যেই না থাপ্পড় দিচ্ছি এবং ঝাপ থাপ্পড় দিচ্ছে আর গোঙানির মতো চিৎকার করছে। আমি প্রচণ্ড ঘেমে আধা টয়লেটরত অবস্থায় ওখান থেকে লাফ দিয়ে দূরে সরে যাই। আমি জানালার দিকে তাকিয়ে যখন দেখতে পেলাম ওটা বাম দিকে আস্তে আস্তে চিৎকার করতে করতে সরে পড়ল। আমার বাথরুমের দরজায় আমার কলিগরা আমায় ডাকছে আর বলছে যে আমি কি ভেতরে, আমি কি ঠিক আছি। আমি নিজেকে পরিষ্কার করে চোখ মুখে পানি দিয়ে বের হলাম, আর বাইরে এসে তাদের কথা শুনছি যে 5-6 মিনিট ধরে আমি ভেতরে অদ্ভুত শব্দ করছি। তারা আমাকে ডাকছে, কিন্তু আমি কোনো উত্তর না দিয়ে কেবল শব্দ করে যাচ্ছি। এরপর আমাকে সবাই অফিসিয়াল ডেস্কে নিয়ে গিয়ে কিছু খেতে দেয়, আর ডিরেক্টর এসে ক্রস চিহ্নের ওই জিনিসটার কথা বলে যেটা আমার ব্যাগে আমি দেখেছিলাম। জুলিও আরও বলল যে ওদের হসপিটালের স্টাফরা রাতে অন ডিউটির সময় জামার সাথে বেল্ট টাইপের যেটা আছে সেটির সাথে গেঁথে রাখত। আমাদের রুল দেয়া আছে যে কোনো নার্স কিংবা ডাক্তার যদি কোনো কমেন্ট দেয়, বিশেষ করে রাতের বেলায়, তাদের সাথে ক্রস থাকতে হবে কিংবা তাসবিরের মতো থাকতে হবে, আবার হোলি ওয়াটার থাকতে হবে, ওদের প্রচলিত পবিত্র বাণী যেটি, এবং সেটি ছিটানো রোজগার দৃশ্য। এখন থেকে ওখানে জোড়ায় জোড়ায় কাজ করতে হয়, এমনকি বাথরুমে গেলে দরজা হালকা খুলে রেখে তার গেটে তার কলিগদের দাঁড়িয়ে থাকবে। এভাবেই চলছে। বেশ কয়েকবার এই নিয়ে লেখালেখি হয়েছে। আমাদের পুরাতন হাসপাতালটি বন্ধ ঘোষণা করে নতুন একটি খুলেছে, কিন্তু এখানেও সেই একই সমস্যা। 3 সপ্তাহ আগের ঘটনা। আমাদের এক স্টাফ
হঠাৎ রাতে এক কোমায় থাকা রোগীকে বিছানা থেকে টেনে হিঁচড়ে নামিয়ে তিনি বিছানায় গিয়ে ঠিক কোমার রোগীর মতো আচরণ করতে লাগলো। সিসি ফুটেজ টিভির ফুটেজে দেখে পরে তৎক্ষণাৎ তাকে উদ্ধার করা হয়। এই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে জুলিও। আরও বলল, আরও ঘটনা আছে, সময় করে আরেক সময় বলবে। এই ছিল ঘটনা, হয়তো সাজিয়ে লিখতে পারেননি। যাই হোক, ঘটনাটি আপনি লিখেছেন, সেজন্য আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ। আব্দুর রব মৃধা, উনি একজন পেশায় কৃষক ছিলেন। উনার বাসা হচ্ছে নড়াইল জেলার লোহাগার উপজেলার শালনগর ইউনিয়নের মাকরাইল গ্রামে। এই মাকরাইল গ্রামে উনার বসতি এবং অনেক আগে থেকেই তিনি সেখানে বংশ পরম্পরায় বসবাস করছেন। উনার কৃষি জমি সেটি উনার ভিটা থেকে 5 থেকে 7 কিলোমিটার দূরে। প্রতিদিন সেখানে তিনি যান এবং সেখানে উনার যে 2টি গরু রয়েছে, এই গরু দিয়ে সেখানে চাষাবাদ করেন। যেহেতু বাসা থেকে 5 থেকে 7 কিলোমিটার দূরে উনার জমি ছিল, এই জন্য উনি যে কাজটি করতেন সেটি হচ্ছে যে ফজরের আজানের ঠিক পরপরই উনি গরু এবং লাঙ্গল নিয়ে এবং বা কৃষিকাজ রিলেটেড আনুষঙ্গিক জিনিসপত্র নিয়ে বের হয়ে যেতেন। সকালের আলো হতে না হতেই উনি ওনার জমিতে চলে যেতেন এবং চাষাবাদ শুরু করতেন এবং পরন্ত বিকেলে আবার ফিরে আসতেন। উনার মতো কিন্তু আরও কৃষক ছিল, তারাও ঠিক আজানের পরপরই রওনা দিত এবং ভোরের আলো ফুটতে না পড়তে তারা তাদের জমিতে চলে এসে চাষাবাদ শুরু করে দিত। এমনি একটি রাতের ঘটনা, আলামিনের নানা আব্দুর রব মৃধা হঠাৎ রাতে ওনার ঘুম ভেঙে যায়। তিনি তখনও বুঝতে পারছিলেন না যে ফজরের আজান কি হয়েছে নাকি হয়নি। তখন আসলে তিনি ওইভাবে ঘড়ি দেখারও প্রয়োজন বোধ করেন নাই। তখন তিনি যে কাজটি করেন, তিনি ঘর থেকে বের হন। বের হয়ে গোড়ার যেই 2টি গরু রয়েছে, এই গরু নিয়ে এবং লাঙ্গল নিয়ে উনি ওনার মাঠের দিকে রওনা দেন। ওই রাতটি ছিল জ্যোৎস্না রাত। জ্যোৎস্না রাতে ওনার পথ চলতে কোনো অসুবিধা হচ্ছিল না। প্রতিদিন যে যতটুকু সময় লাগে সেই সময়ের মধ্যেই উনি ওনার ক্ষেতে পৌঁছে যান এবং পৌঁছেই উনি গরু দিয়ে হাল চাষ শুরু করেন। অনেকক্ষণ হয়ে যাচ্ছে, চাষ করছেন, কিন্তু সকাল হচ্ছে না। উনি ভাবছেন, এমন তো কখনো হয় না, সাধারণত সকাল মানে হওয়ার সাথে সাথেই তো চলে আসে, আজকে না হয় একটু তাড়াতাড়ি চলে আসে, কিন্তু সকাল কেন হচ্ছে না? উনি এই জিনিসটি ভাবছেন এবং হাল চাষ করছেন। এবং উনি আরও চিন্তা করছেন যে এতক্ষণে তো কারো না কারো চলে আসার কথা এখানে। আরও কৃষকদের যাদের আশেপাশে জমি আছে, কিন্তু তারাও কেউ আসছে না। এদিকে সকালও হচ্ছে না, আসলে কি ফজরের আজান হয়েছে? উনি সেই চিন্তা করছিলেন। এমনি চিন্তা যখন করছেন, তখন হঠাৎ ওনার কানে একটি বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসে। বাচ্চাটি কান্নাকাটি করছে। উনি চিন্তা করলেন, কি ব্যাপার, বাচ্চা কান্নাকাটি করছে কোথায়? উনি তাকিয়ে দেখলেন যে ওনার ক্ষেতের পূর্ব দিকে যে আইল আছে, এই আইলের উপরে একজন মহিলা তার কোলে একটি বাচ্চা নিয়ে বসে আছে এবং ওই বাচ্চাটি কান্নাকাটি করছে। উনি চাঁদের আলোতে স্পষ্ট দেখতে পাচ্ছেন বাচ্চা এবং বাচ্চার মাকে। বাচ্চা কাঁদছে এবং বাচ্চার মা বাচ্চাকে সান্ত্বনা দিচ্ছে। ঠিক যেভাবে বাচ্চারা কান্নাকাটি করলে মানে তাদের মা বাচ্চাদেরকে সান্ত্বনা দেয় এবং তাদেরকে থামানোর চেষ্টা করছে যে ও কাঁদোনা মানে কেঁদোনা, কেঁদোনা, তোমার বাবা চলে আসবে, কান্নাকাটি করে না, এইরকম শব্দগুলো তারা সেই মহিলা ইউজ করছিল। আলামিনের নানা আব্দুর রব মৃধা অত্যন্ত সাহসী একজন মানুষ ছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে এত রাত্রে এখানে কিন্তু কোনো বাচ্চাসহ মহিলা আসার কথা নয়, নিশ্চয়ই এটি কোনো প্যারানর্মাল ঘটনা হবে। তিনি যে কাজটি করার চেষ্টা করেন সেটি হচ্ছে যে তিনি চিন্তা করেন যে এখান থেকে দ্রুত বের হয়ে যাই, আবার বাড়ির দিকে চলে যাই। এখন নিশ্চয়ই অনেক রাত, আমি ভুল করে চলে এসেছি। এই চিন্তা করে যখনই ওনার 2টি গরু নিয়ে মাঠ থেকে বের হওয়ার চেষ্টা করছেন, তিনি দেখলেন যে উনি যখন উত্তর পাশের আইল দিয়ে বের হওয়ার চেষ্টা করছেন, তিনি দেখলেন ওই উত্তর পাশের আইলেও ঠিক একজন মহিলা একটি বাচ্চাকে কোলে নিয়ে বসে আছে। সেই বাচ্চাটিও কান্নাকাটি করছে এবং ওই মহিলা একই রকমভাবে বলছে যে কেঁদোনা, কেঁদোনা জাদু সোনা, তোমার আব্বু আসবে, এই ধরনের কথাবার্তা বলছে। তিনি দক্ষিণ দিকের আইল যেখানে আছে সেদিক দিয়ে বের হওয়ার চেষ্টা করলেন। তিনি দেখলেন দক্ষিণ দিকের আইলেও ঠিক একই রকমভাবে বাচ্চাগুলি নিয়ে একজন মহিলা বসে আছে। সেও ঠিক একই কথাই বলছে তার বাচ্চার সাথে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, পশ্চিম দিকের আইল এখানে কেউ ছিল না। কিন্তু সমস্যা হলো ওই দিক দিয়ে তিনি বেরোতেও পারছিলেন না। জমির একটি ভৌগোলিক গঠনগত কারণে ওদিক দিয়ে আসলে বের হয়ে আসাও সম্ভব না। তিনি এটাও লক্ষ্য করছিলেন যে 3 জন মহিলা বাচ্চা সহজে বসে আছে তার জমির 3 দিকের আইলের ওপরে, এরা কেউ মাঠের মধ্যে আসছে না। তিনি কিন্তু সিগারেট খাওয়ার সিগারেটে খুব আসক্ত ছিলেন। আসলে গ্রামের যারা কৃষক তারা আসলে সিগারেট খায় না, যেটা খায় সেল বিড়ি।
তিনি বিড়িতে খুব আসক্ত ছিলেন। ওনার কাছে এক প্যাকেট বিড়ি ছিল, ম্যাচও ছিল। উনি জানতেন যে আগুন জ্বালালে সাধারণত কেউ ক্ষতি করতে পারে না, এই টাইপের প্যারানর্মাল কোনো বিষয়গুলো তার ক্ষতি করতে পারে না। এই জন্য তিনি বিড়ি ধরান এবং একটার পর একটা বিড়ি টানতে থাকেন। একটা সময় পর বিড়িগুলো শেষ হয়ে যায়। তখন যেটি কাজটি করেন সেটি হচ্ছে, উনার যে দুটি গরু নিয়ে এসেছিলেন, এই দুটি গরুর গলায় যে রশি ছিল, সেই রশি দুটি তিনি এক হাতে ধরেন এবং জোরে জোরে দোয়া পড়তে থাকেন। কিছু সময় পর আজানের শব্দ ভেসে আসে দূর মসজিদের মাইক থেকে। আজানের শব্দ আসার পরে আব্দুর রব মিদা স্পষ্টভাবে দেখতে পান এই তিনজন মহিলা আইলের ওপর থেকে উঠে দাঁড়ালো এবং উঠে দাঁড়িয়ে তারা যেদিক থেকে এসেছিল তার উল্টা দিকে হেঁটে চলে যাচ্ছে এবং অদৃশ্য হয়ে যাওয়া না, হাঁটতে 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 চলে যাচ্ছে। এভাবে চোখের আড়াল হয়ে গেল। তার কিছু সময় পরেই আরও কিছু কৃষকরা, তারাও গরু এবং লাঙল নিয়ে তাদের জমিতে চলে আসে। তাদের কাছে তিনি আর কিছু বলেন না। যথারীতি চাষাবাদ করে পরন্ত বিকেলে উনি বাড়িতে ফিরে যান। বাড়িতে ফিরে গিয়ে উনি ওনার স্ত্রীকে সব ঘটনা খুলে বলেন। ওনার স্ত্রী আরও কিছু দোয়া পরে বাড়িতে ফুঁ দিয়ে তাকে গোসল করিয়ে দেন এবং ঝাড়ফুঁক করেন যে আল্লাহ তাআলা তাকে কোনো ক্ষতি হতে দেননি। এর প্রায় 2 থেকে 2.5 বছর পর ঘটে আরেকটি ঘটনা। এর মধ্যে কিন্তু আর কোনো ঘটনা তার সাথে ঘটেনি। স্বাভাবিকভাবে মাকরাইল গ্রামের পাশেই নদী রয়েছে। তো সাধারণত আব্দুর রব মিদা উনি যে কাজটি করতেন, বা শুধু উনি না, ওনার বাবা বা ওনার জাতীয় স্বজনরা, পাশে যেহেতু নদী ছিল, নদীর ওখানে কিছু চরও ছিল। তো সেখানে সন্ধ্যার পরে মাছ ধরার জন্য বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্টগুলো পেতে রাখতেন, জাল সহ বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট আছে, সেই জিনিসগুলো পেতে রাখতেন এবং প্রচুর মাছও পাওয়া যেত। তখনও আব্দুর রব মিদার পিতা জীবিত ছিলেন। উনি অনেক বয়স্ক থাকলেও মাছ ধরার তার খুব নেশা ছিল। তো আব্দুর রব মিদার তার পিতা এবং তার আরও চাচাতো ভাইটাই মিলে তারা মাছ ধরতে যান। ওই রাতও ছিল জ্যোৎস্না রাত। তাদের জালে অনেক মাছ ধরা পড়ে। সাধারণত গ্রামে মাছ রাখার যে ঝুড়িটা, এটাকে খালই বলে। দেখা যাচ্ছে এক খালই মাছ হয়ে গেছে। তখন আলামিনের নানা আব্দুর রব মিদা, তাকে তার বাবা বলে যে, এই আব্দুর রব, মাছ তো এক খালি হয়ে গেছে। বাসা তো কাছেই, যা তুই এটা রেখে আয়, বাসায় গিয়ে মাছটা রেখে আবার খালুইটা খালি করে নিয়ে আয়। তো চিন্তা করলেন আব্দুর রহমতে যে হ্যাঁ, ভালো কথাই তো, চলে যাই। উনি খালুইটা নিয়ে আবার বাড়ির দিকে হাঁটা শুরু করেন। উনি যখন বাড়ির দিকে হাঁটা শুরু করেন, ওনার বাড়ির কাছাকাছি একটি বাগান রয়েছে। ওই বাগানটি পার হয়ে ওনার বাড়িতে আসতে হয়। যখন তিনি বাগানের মধ্যে প্রবেশ করেছেন, হঠাৎ করে পেছন থেকে কেউ বলছে, এই রবে, মাছগুলা দিয়ে যা। আসলে ওনার নাম আব্দুর রব থাকলেও গ্রামের মানুষজন তাকে রবে রবে বলতো। রবে না, রব না বলে রবে বলতো। তো বলছে, এই রবে, মাছগুলা দিয়ে যা। তো উনি প্রথম দিকে পাত্তা দেয় নাই। হয়তো তিনি চিন্তা করেছেন হয়তোবা শুনতে ভুল করছেন। তিনি হেঁটে যাচ্ছেন। আবার পেছন থেকে ধমক দিয়ে বলছে, এই রবে, তোকে না মাছগুলো দিতে বললাম, মাছ দিয়ে জানালে কিন্তু তোর ক্ষতি হবে। তিনি যে কাজটি করেন, তিনি মাছগুলো নিয়ে জোরে এক দৌড় লাগান। দৌড়াতে দৌড়াতে হঠাৎ উনি দেখতে পান 4-5টি ছায়া তাকে ঘিরে ধরেছে। তখন তিনি বুঝতে পারেন এবার আর তার নিস্তার নেই। ওনার যতক্ষণ জ্ঞান ছিল, পরবর্তীতে উনি যেটা বলেছেন যে উনি শুধু চিৎকার দিয়ে বলতে পেরেছিলেন, এই তোরা কে, কোথায় আছিস, আমাকে এরা ধরে নিয়ে যাচ্ছে। জাস্ট এতটুকুই উনি বলতে পেরেছিলেন। এদিকে ওই বাগানের পাশেই আরেকজনের বাড়ি ছিল। ওই ব্যক্তি এই শব্দটি শুনে ফেলে যে আব্দুর রব মিধা উনি চিৎকার করে এই ধরনের কথা বলেছেন। ওনার নাম ছিল বদিউর রহমান। স্থানীয়ভাবে লোকজন তাকে বদিয়ার বলতো। তো এই বদিয়ার এই শব্দটি শুনে, যেহেতু তার বাড়ি কাছাকাছি ছিল, একদম কাছে ছিল, উনি দ্রুত টর্চ লাইট নিয়ে বের হয়ে আসেন। বের হয়ে এসে আব্দুর রবকে খুঁজতে থাকেন। তিনি কোথাও তাকে দেখতে পান না, কিন্তু যেহেতু চিৎকার করেছেন, উনি এত রাত্রে নিশ্চয়ই কোথাও না কোথাও তিনি আছেন। এই বদিয়ারও খুব সাহসী লোক ছিলেন। তিনি একাই আব্দুর রব মিনাকে খোঁজার জন্য বের হলেন। যেহেতু নদী কাছেই ছিল, হঠাৎ করে উনি দেখতে পেলেন যে উনি যেদিক খুঁজতে যাচ্ছেন সেখানে একটি গামছা পড়ে আছে। উনি যেহেতু আব্দুর রব মিতাকে খুব ভালো করে চিনতেন এবং আব্দুর রব মিতা যে গামছাটি সবসময় সাথে রাখতেন, সেই গামছাটিকেও চিনতেন, তিনি বুঝতে পারলেন যে আব্দুর রব মিথার কোনো বিপদ হয়েছে। নালে গামছাটা এখানে পড়ে আছে কেন? তিনি দ্রুত নদীর দিকে আগাতে থাকলেন। নদীর কাছাকাছি যাওয়ার সাথে সাথে উনি এক ধরনের অদ্ভুত গোংরানিল আওয়াজ শুনতে পান। তিনি দ্রুত নদীর কাছে গিয়ে দেখেন যে আব্দুর রব মিতা পা দুটো ওপরে এবং মাথা বালির মধ্যে ঢুকিয়ে রেখেছে এবং ওইখান থেকে গোংরানির আওয়াজ আসছে। উনার দম বন্ধ হয়ে গেছে।
হালকা হালকা নিঃশ্বাস ওই বালুর মধ্যে দিয়ে তার নাকে যাচ্ছে। এজন্য উনি গোংরানির আওয়াজ করছেন। উনি দ্রুত সেখানে যান এবং সেখান থেকে আব্দুর রব মৃধাকে উদ্ধার করেন। উদ্ধার করে নদীর পানি দিয়ে হাত মুখ ধোন। তিনি খুব অসুস্থ হয়ে পড়েছিলেন এবং আর 1-2 মিনিট পরে হয়তোবা বদিয়ার মিয়া গেলেই আব্দুর রব মিনাকে মৃত অবস্থায় তাকে দেখতে পেতেন তিনি। যাই হোক, আল্লাহর অশেষ রহমতে আব্দুর রব মিনা সেখান থেকে উদ্ধার হয় এবং তাকে ওই বদিয়ার আব্দুর রব্বিদের বাড়িতে নিয়ে যান। তখন আরও লোকজন সবাই এগিয়ে আসে যে কি হলো, কারা তাকে অ্যাটাক করেছিল সবাই আসে। সে দেখে সেই খালুইটা শূন্য পড়ে আছে, তার ভিতরে কোনো মাছ নেই, তবে ছড়িয়ে ছিটিয়ে অল্প কিছু মাছ রয়েছে। কোনটার মাথা খাওয়া, কোনটার পেট চিরে, কোন কোন মাছ খেয়েছে, কোনটার লেজ খাওয়া, এরকম কিছু কিছু মাছ চতুর্দিকে অল্প কিছু ছড়িয়ে আছে। আর অন্য কোনো মাছ নেই, শুধু খালইটা পড়ে আছে। এরপরে আব্দুর রব মৃধা দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তিনি এতটাই ভয় পেয়েছিলেন যে অনেক দিন অসুস্থ ছিলেন। আস্তে আস্তে আল্লাহর অশেষ রহমতে তিনি সুস্থতা লাভ করেছেন। এখন যেটা হয় সেটা হচ্ছে যে আব্দুর রব মৃধার স্ত্রী তিনি সেলিম হুজুরের কাছে নিয়ে যান। এই সেলিম হুজুর হচ্ছে সেই হুজুর আমাদের 2 নাম্বার স্টোরিতে আপনারা শুনেছিলেন যে যখন রুহুল সর্বশেষ যেই কবরটি খুঁড়েছিল সেটি ছিল সেলিম হুজুরের কবর, এবং কবর খোঁড়ার সময় যে লাশটি রুহুলের হাত চেপে ধরেছিল সেটি হচ্ছে সেই সেলিম হুজুরের ডেড বডি। তো সেলিম হুজুরের কাছে নিয়ে যান। সেলিম হুজুর তাকে দেখে তিনি বলেন যে আসলে আপনি তো ধর্মকর্ম কিছু করেন না। আপনি যদি ধর্মীয় লাইনে চলে আসেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করেন, তাহলে আপনার সাথে যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো কিছুই হবে না। এবং আপনি রাত বিরেতে যেখানেই চলাফেরা করেন না কেন, আল্লাহ চান তো আমি ইনশাল্লাহ ইনশিওর করছি যে আপনার কোনো সমস্যা হবে না, কিন্তু আপনাকে কথা দিতে হবে যে আপনি ধর্মের দিকে ফিরে আসবেন। আব্দুর রব মৃধা তিনি কথা দেন সেলিম হুজুরকে যে হ্যাঁ তিনি ফিরে আসবেন এবং সেলিম হুজুরের সাথেই তিনি ওঠা বসা করবেন। তো সেলিম হুজুর উনি ধর্মকর্ম করতেন। উনি কোরআনে হাফেজ ছিলেন, মৌলানা ছিলেন, মাদ্রাসার মোহতামিম ছিলেন, বিভিন্ন জায়গায় যেতেন, ওয়াজ মাহফিল করতেন। তো ওনার সাথে থেকে আব্দুর রব মৃধাও কোরআন এবং সুন্নাহ বিষয়ক ব্যাপক পাণ্ডিত্য অর্জন করেন এবং মৌলিক যেই জ্ঞানগুলো সেগুলো আল্লাহ তাআলা তাকে অর্জন করার তৌফিক দান করেন ওই সেলিম হুজুরের ওসিলায়। আর ওই যে কবরস্থান যেটি ছিল, এই কবরস্থানের পাশে যে মসজিদটা ছিল, এই মসজিদেরই খতিব এবং পেশ ইমাম ছিলেন হচ্ছে সেলিম হুজুর। আর ওই মসজিদেরই মুয়াজ্জিন এবং খাদেমের দায়িত্ব দেয়া হয় এই আব্দুর রব মৃধাকে। খুব ভালোই চলছিল। এভাবে কেটে যায় প্রায় 5 থেকে 7 বছর। সেলিম হুজুর একদিন হঠাৎ মারা যান। আর তার মৃত্যুর পরপর কী ঘটনা ঘটেছিল কবরস্থানে সেটা আমরা দ্বিতীয় স্টোরিটা শুনেছি। সেলিম হুজুর মারা যাওয়ার পর আব্দুর রব মৃধাও খুব শোকে কাতর হয়ে পড়ে, কারণ এতদিন তার সাথে চলেছেন। খুব ভালো মানুষ ছিলেন সেই সেলিম হুজুর এবং খুব বুজুর্গ একজন মানুষও ছিলেন। যাই হোক, উনি যথারীতি ওই মসজিদেই আজান এবং মসজিদের খেদমতের দায়িত্ব পালন করে যাচ্ছিলেন। কোনো এক রাতে হঠাৎ আব্দুর রব মৃধা উনি ওনার পাশে থাকা যে অ্যালার্ম ঘড়িটি ছিল টেবিলের পাশে রাখা, টেবিল ক্লক, যেটাই আবসা আলোতে রাতের বেলা দেখতে পান যে 5টা 5 বাজে। ফজরের আজান হচ্ছে 4টা 30-এই এবং নামাজ হওয়ার কথা ছিল হচ্ছে 5টা 15-তে। যেন উনি দেখেছেন যে 5টা 5 বাজে। উনি লাদ দিয়ে উঠেছেন যে আরে জামাতের তো সময় হয়ে গেল, আজান তো দেয়া হয়নি, দ্রুত মসজিদে যেতে হবে। উনি দ্রুত উঠে অজু করেই জামা কাপড় পরে মসজিদের দিকে ছুটতে থাকেন। মসজিদের থেকে ওনার বাসার দূরত্ব বড়জোর 10 মিনিটের পথ ছিল। উনি দ্রুত মসজিদে যান। মসজিদে গিয়ে দেখেন মসজিদের দরজা বন্ধ। উনি চিন্তা করেন যে কি ব্যাপার, একজন মুসল্লিও আসে নাই। উনি দরজা খুলে মসজিদের ভিতরে লাইট জ্বালান। ততদিনে কিন্তু ওই সমস্ত মসজিদগুলোতে সবগুলোতেই ইলেকট্রিসিটি চলে আসছে, মাইকও আছে, আধুনিক কিছু সরঞ্জামাদি মসজিদে ছিল, ইলেকট্রিসিটি, মাইক সব কিছু ছিল। তো উনি যখনই লাইট জ্বালিয়েছেন তিনি দেখেন ঘড়িতে মাত্র 12টা 5। আসলে ওনার অ্যালার্ম ক্লকে যে সময়টি ছিল সেটি হচ্ছে 12টা 5। উনি বড় কাঁটাটি যখন একের উপরে দেখেছে তখন উনি ঘুম থেকে উঠে হঠাৎ করে ওনার মনে হয়েছে এটা 5টা 5 বাজে, যার কারণে উনি এটি দেখতে ভুল করেছিলেন। তখন চিন্তা করেন যাক, যেহেতু ভুল হয়েই গেছে তাহলে বাসায় চলে যা, আরও কিছুক্ষণ ঘুমিয়ে তারপরে আবার চলে আসব। উনি মসজিদের লাইট বন্ধ করে দরজা বন্ধ করে বের হয়ে যান। বের হয়ে যখনই উনি রাস্তা দিয়ে হাঁটতে থাকেন তখন হঠাৎ দেখেন যে রাস্তার ঠিক পশ্চিম পাশ থেকে সাদা আলখেল্লা পরা একজন মানুষ রাস্তার পূর্ব দিকে চলে গেল।
রাস্তার পশ্চিম পাশে ছিল একটি বট গাছ। এই বট গাছের পাশেই ছিল সেলিম হুজুরের বাড়ি, আর রাস্তার ঠিক পূর্ব পাশে ছিল হচ্ছে এক কবরস্থান। তো সেলিম হুজুরের বাড়ির ভেতর থেকে ওই বটগাছের নিচ দিয়ে একটি আলখেল্লা পরা একটা লম্বা একজন মানুষ তিনি কবরস্থানের ভিতর ঢুকে গেলেন। এই দৃশ্য যখনই তিনি দেখেছেন তখন উনি মারাত্মক ভয় পেয়ে যান। ভয় পাওয়ার পর উনি দ্রুত বাড়ির দিকে হাঁটতে থাকেন। হঠাৎ পেছন থেকে বলে ওঠে, আসসালামু আলাইকুম মুয়াজ্জিন সাহেব। মিউজিক। মুয়াজ্জিন সাহেব আসসালামু আলাইকুম এই টাইপের শব্দ শুনে উনি আরও ভয় পান। উনি তখন চিন্তা করেন যে এইবার দৌড় দিতে হবে, কারণ উনি যতই সাহসী হন না কেন উনি হঠাৎ করে দেখলেন এরকম লম্বা আলখেল্লা পরা একটা লোক একটা বাড়ি থেকে বের হয়ে কবরস্থানের ভেতরে ঢুকে গেল এত রাত্রে। গ্রামে তো এত রাত্রে কেউ কল্পনাই করা যায় না কেউ রাত্রে বাইরে থাকবে, তারপর আবার পিছন থেকে সালাম দিচ্ছে। উনি তো মারাত্মক ভয় পান। উনি দৌড় দেওয়ার জন্য উদ্যত হবেন, তখন হঠাৎ উনি ফিল করেন ওই সাদা আলখেল্লা পরা লোকটি উনার একদম পাশে চলে এসেছে এবং বলছে, আসসালামু আলাইকুম মুয়াজ্জিন সাহেব, আপনি ভয় পাবেন না, আমি আপনার কোনো ক্ষতি করব না। তখন খুব বিনয়ের সুরে এবং খুব মোলায়েম সুরে যখন এই কথাটি উনি শুনতে পেলেন, তখন আব্দুর রব মৃধা সাহস সঞ্চয় করলেন। তিনি সালামের উত্তর নিলেন এবং ওই ব্যক্তির পরিচয় জিজ্ঞেস করলেন। তখন উনি নিজের পরিচয় প্রকাশ করলেন। উনি বললেন যে আপনি যখন বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছিলেন, তখন যখন সেলিম হুজুরের কাছে এসেছিলেন, তখন সেলিম হুজুর যখন বলেছিল যে আপনি যদি আল্লাহর রাস্তায় ফিরে আসেন তাহলে এখন যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো হবে না, সেটি আসলে আমি সেলিম হুজুরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে হুজুর উনি যদি আল্লাহর রাস্তায় ফিরে আসে, আল্লাহর রাস্তায় চলে আসে, তাহলে ওনার নিরাপত্তার দায়িত্ব আল্লাহ যতটুকু আমাকে তৌফিক দান করেন আমি দেখব সেটা। আর এটাও ওই আলখেল্লা করা লোকটি বলছেন যে আমি হচ্ছি একজন জিন। সেলিম হুজুর যখন মাদ্রাসা থেকে হাফেজি পাশ করে তখন থেকেই আমি সেলিম হুজুরের সাথে আছি এবং সেলিম হুজুরও জানে যে আমি তার সাথে থাকি। সেলিম হুজুর বিভিন্ন সময় বিভিন্ন মানুষের ট্রিটমেন্ট করেন, আমি আমার সাধ্য অনুযায়ী তাকে তার কাজে সাহায্য করার চেষ্টা করি। সেলিম হুজুর অনেক সময় কিছু দুষ্টু জিনেরও তদবর করেন, যার ফলে অনেক জিনও তার শত্রু হয়ে যায়, যার ফলে আমি তাকে পাহারা দেই যাতে অন্য কোনো জিনেরা তার ক্ষতি করতে না পারে। তো সেলিম হুজুরের সাথে আমি ছিলাম ২০ বছর, আর আপনার সাথে আমি ছিলাম ৭ বছর। সেলিম হুজুর যখন মারা যান আমি তখন খুবই মনে কষ্ট পাই, কারণ ওনার কাছ থেকেও আমি অনেক কিছু শিখেছি। উনি আমার জন্য অনেক দোয়া করেছেন, আমিও তার জন্য দোয়া করেছি। কিন্তু উনি যেহেতু মারা গেছেন আর আপনি জীবিত আছেন, সুতরাং আপনার নিরাপত্তার দায়িত্ব কিন্তু আমার। আপনি কখনো ভয় পাবেন না, আমি ইনশাআল্লাহ সব সময় আপনার সাথে থাকব। এই বলার পরে উনি সেখান থেকে আবারও সালাম দিয়ে চলে যান। এই ঘটনায় যদিও আব্দুর রব মৃধা বেশ ভয় পেয়েছিলেন, কিন্তু ভয় পেলেও মনে মনে আশ্বস্ত হয়েছিলেন যে না, একজন আল্লাহওয়ালা কামেল জিন আমার নিরাপত্তার দায়িত্বে আছে। এই ঘটনার পরে আব্দুর রব মৃধা প্রায় ৬০ বছর জীবিত ছিলেন। ২০১৫ সালের দিকে উনি মারা গেছেন। উনি আমৃত্যু ওই মসজিদের মুয়াজ্জিন এবং খাদেম হিসাবে দায়িত্ব পালন করে গেছেন। ওই জিনের সাথে দেখা হওয়ার পরে তার মৃত্যু হওয়ার আগ পর্যন্ত আর কখনো তার সাথে কোনো খারাপ ঘটনাও ঘটেনি, আর ওই জিনকেও তিনি কখনো দেখতে পাননি। অদ্ভুত ব্যাপার হলো যে আব্দুর রব মৃধার যে পরিবার রয়েছে এখনো আজ পর্যন্ত তারাও কোনো খারাপ জিনিসও দেখেনি, কোনো ভালো জিনিসও এখনো দেখেনি, বিশেষ করে ওই জিনকেও সে দেখেনি। এখন কথা হচ্ছে প্রিয় লিসেনার্স, যে আব্দুর রব মৃধার সাথে কেন এই ঘটনাগুলো ঘটছিল। এই বিষয়ে ওই জিন আব্দুর রব মৃধাকে জানায় যে আপনার কি মনে আছে যে আপনার মায়ের সাথে অনেকগুলো জিন ছিল? আপনার মা যখন মৃত্যু শয্যায় তখন আপনাদেরকে ডেকে বলেছিল যে আমি তো মরে যাচ্ছি, কিন্তু এই জিনগুলো তোমাদের সাথে থাকতে চায়, ওরা যেতে চায় না, তোমাদেরকে ভালোবাসে। তখন আপনার অন্য সব ভাই বোন রাজি হলেও আপনি খুব তুচ্ছ তাচ্ছিল্য করেছিলেন, অনেক আজে বাজে কথা বলেছিলেন, এও বলেছিলেন যে ওদেরকে আর প্রয়োজন নাই, ওদেরকে বিদায় করে দাও, তুমি মরে যাও, তোমার সাথে সাথে ওদেরকেও নিয়ে যাও। এই ধরনের অনেক তুচ্ছ তাচ্ছিল্যমূলক কথা বলেছেন, যার কারণে ওই জিনগুলো আপনার প্রতি ক্ষিপ্ত ছিল।
আপনি যতগুলো সমস্যায় পড়েছেন সবগুলোই ওদের দ্বারা সংগঠিত হয়েছে। আপনার ওদেরকে এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা উচিত হয়নি। যেহেতু আমি আপনার সাথে ছিলাম, যার কারণে ওরা আপনাকে আর নতুন করে কোনো ক্ষতি করতে পারেনি। এইটি ছিল আব্দুর রব মিনার সাথে যে দুটো বড় বড় ঘটনা ঘটেছিল, বিশেষ করে জমিতে এবং উনি মাছ ধরার সময়। এটি ছিল সেই কারণ। তো রিসেন্টলি ঘটে যাওয়া একটা ঘটনা তিনি আমাদের সাথে শেয়ার করবেন। চলুন শুনে আসি তার মুখ থেকেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মে মাসের 8 তারিখের ঘটনাটা, গত বুধবার আর কি ছিল দিনটা। তো সেই দিন যিনি আমার কাছে এ কথাটা আমার কাছে আসে বলে, ওনার নাম ছিল নীরব। ওনার বাবা মারা যায়, তারাবির নামাজের পরে তাকে দাফন দেওয়া হয়। রাত 11টা, সাড়ে 11টা বেজে যায়। তো আমাদের যে কবরস্থানটা সেটা একটু মেরামত করাতে লাশটা দাফন দিতে একটু কষ্টই হয় নিয়ে যেতে। তো যে খাটিয়া করে নিয়ে যাওয়া হয়, কষ্ট হওয়াতেই সে খাটিয়া থেকে কোলে তুলে 3-4 জন মিলে ধরে নিয়ে যেতেছিল। তো ছেলে যখন নিছে, তো ও বলতেছে এত হালকা এবং এত ছোট মনে হচ্ছিল বাবাকে যে আমি একাই নিয়ে যেতে পারবো। তো যেহেতু সবাই ছিল কাছে, তবুও তার 3-4 জন মিলে নিয়ে গেল, লাশটাকে দাফন দিল। তো সেই রাত্রিতে সে সবাই দাফন টাফন করে চলে গেল। তো সেহরির পরে, ফজরের নামাজের পরে ছেলেটা জিয়ারতের জন্য আসলো। তো এখন তো রমজান মাস, অন্ধকার এবং দিন আসতে অনেক দেরি হয়, কিন্তু নামাজ সেহরি খাওয়ার আজানের পরপরই জামাত দাঁড়িয়ে যায় নামাজের। তো ছেলেটা নামাজ পড়ার পরে, ফজরের নামাজ পড়ে কবরস্থানে গিয়ে জিয়ারত করে যখন সে মোনাজাত দিতেছিল, খুব অঝরে কান্না করতেছিল কবরস্থানে। তো সেই মুহূর্তে অনেকেই সেই ছেলেটা বলল যে আমি যখন মোনাজাত করি এবং খুব চিৎকার মানে খুব অঝরে কান্না করি, তখন আমার এরকম একটা আওয়াজ আসে, এমন একটা কথা আমি শুনতে পারি, আমাকে বলতেছে নীরব বাসায় চলে যা, কাঁদিস না। তো উনি একটু প্রথম মোনাজাত তো ভাবতে কোনো কিছু মনে নাই, উনি মোনাজাত করতেছিল, কান্না করতেছিল, সে কথাটা আবারও আসে, নীরব বাসায় চলে যা। তখন সে তারকে একটু ভয় চলে আসে তার ভেতরে, খুব ভয়ভীতিতে উনি সত্যিই চলে আসে খুব তাড়াতাড়ি। কিন্তু সেদিন তার কোনো কিছুই ভালো লাগেনি। সে নামাজও সেদিন পড়েনি এবং সে যে রোজাটা রাখছে, সে বলছে আমার রোজাটাই আমার কাছে ভালো লাগলো না, সেদিন আমার খুবই খারাপ লাগতেছিল, কোনো নামাজই পড়া হয়নি। এবং সে পরবর্তীতে রাত্রে আর কেউ আর অবস্থান যা হয়নি। তো রাত্রে যখন সে ঘুমালো, সে ঘুমের মধ্যে সে এই কথাটা আসলো, তোকে বাসায় যেতে বলছি, নামাজ ছাড়তে বলছি। সে এরকম এই কথাগুলো শুনতে পায়, সে তাকে ধমক দেয়। তো উনি বলতেছে শব্দটা যে আসে এবং কথাটা বলে কে, ও এইটাকে নিয়ে অনেক ভয় পাইতেছে। সে ভাবতেছে যে আমাকে জিনে ধরছে, এটা জিন আমাকে বলে, কারণ মানুষ মারা যাওয়ার পর মানুষ তার কিছু বলতে পারে না। তো কবরস্থান সকালবেলা ভরে যাওয়াতে হয়তো আমাকে জিন এরকম ডিস্টার্ব করতেছে। তো সে আমার কাছে কয়েকবার আসলো। আমি তাকে বললাম যেটা জিনের কোনো আছো বা জিন না, হ্যাঁ আপনার আব্বুর দুনিয়া থেকে বিদায় নিছেন, আপনার আব্বুই আপনাকেই শাসনটা করতেছে। যেহেতু ভালোবাসাটা ছিল, আপনি কবরস্থানে যাবেন, জিয়ারত করবেন। উনি এখনো বিশ্বাস করে না। সে এখনো বলে যে আমি তো কোনো ইবাদত, আমার কোনো নামাজই ভালো লাগে না যেতে। দ্বিতীয়ত আমি শুধু এইটুকুই কথা শুনতে পাই, নীরব কাঁদিস না, নীরব এবাদত, নামাজ পড়, নামাজ ছাড়িস না। কিন্তু সে তার বাবাকে দেখতে পারে না, কথাগুলো শুনতে পারি। এখন সে এটাই নিয়ে ইয়াতে আছে, চিন্তিত, যেটা হয়তো জিন, কিন্তু মৃত ব্যক্তি আমার কাছে আসতে পারে না। এটাই ছিল। ও থ্যাংক ইউ সো মাচ রাসেল ভাই। এই ঘটনাটা আপনার 1988-তে যখন আপনার ফ্ল্যাট হয়, ওই সময়ের তখনকার রাসেল ভাইয়ার। চারপাশে প্রচুর পানি, পানি ছাড়া কিছুই নেই, সব দিক শুধু পানি আর পানি। তো এজন্য দেখা গেছে সব দিকে প্রচুর মাছ ভাইয়া। তো ওনার একটা পেশা ছিল ছোটবেলা থেকে, যে উনি আপনার মাছ ধরার প্রতি একটা নেশা। তো একদিন রাতের বেলা ভাইয়া মাছ ধরতে বের হবে, তেমন সময় ওনার আম্মু বলল যে একটু দেখে যেতে, কারণ আশেপাশের পরিবেশ হয়তো ভালো না এখন, চারদিকে অন্যরকম একটা ভাব। তো উনি অত তোয়াক্কা করলো ওনার কথা, তো উনি বের হলো। তো উনি একটা খালের একপাশে, যে জায়গায় উনি প্রতিদিন প্রায় মাছ ধরে, ওই জায়গায় গেল, বসলো। তো আধা ঘন্টার মতো হবে ওনার জাল বা অন্যান্য যা যা দরকারি জিনিসপত্র সেট আপ করার। ওগুলা করার পর রাসেল ভাই উনি বলল রাত প্রায় অ্যারাউন্ড 12টার মতো বা 1টা। তো উনিও যার মধ্যে বসে আছে অনেকক্ষণ যাবত। তো উনি দূর থেকে লক্ষ্য করছে যে একটা আলোটা আপনার কমলা টাইপের, কমলা রঙের আলোটা আসছে। উনি ভাবল যে হয়তোবা নৌকা দিয়ে কোনো মানুষ এসে হ্যারিকেন। তো যতক্ষণ পর্যন্ত আলোটা কাছে আসছে, উনি স্পষ্ট হতে লাগলো যে আসলে এটা কোনো হ্যারিকেনের আলো না, বা এটা আসলে মানুষ না।
তো উনি লক্ষ্য করলেন আসলে জিনিসটা তাহলে কি। তো উনি একটু পিছে হলেন, একটা গাছের আড়ালে গেলেন, কারণ উনি বুঝতে পারছে যে এটা অ্যাবনর্মাল কিছু। দেখলেন যে একটা আলো সম্পূর্ণ খোলা, এটা হাওয়ার মধ্যে ভাসছে এবং একটা ছায়া পড়ছে অপোজিট সাইডে যে কিছু একটা আছে। কিছুক্ষণ পর লক্ষ্য করলো যে একটা সাদা শাড়ি পরা মহিলা অবয়ব, যে চুলগুলো ঝুলে আছে, বোঝা যাচ্ছে অনেক লম্বা, রাসেল বা হবে হয়তো বা সাদা ফুট হবে এরকম উনি বলল। তো এটা আসছে ওদিক থেকে, আর ওনার ওটার পায়ের নিচ থেকে মানে মনে হয় সমুদ্রের ঢেউ যেরকম হয় এরকম ফোয়ার বের হচ্ছে। তো উনি প্রচণ্ড ভয় পায় এটা দেখে, ওনার কন্ট্রোল করতে পারে নাই। উনি ওই জায়গা থেকে আপনার দ্রুত বাসায় আসার পর ওনার আম্মুকে ওদিন রাতে বলে না। সকালবেলা ওনার মাকে বলার পর ওনার মা অনেক বকাঝকা দেয় যে কেন রাতের বেলা এটা দেখার জন্য উনি যায় দাঁড়িয়েছিল। উনি তো আগেই আসতে পারত। তো রাসেল ভাই তখন ওনার তেমন কিছু হয় না। তো একদিন এমন উনি আপনার রাতের বেলা আর কি মানে বিকালবেলা আপনার হয় না এমন যে গ্রামের এক গ্রামের সাথে আরেক গ্রামের খেলা হয়, অনেক সময় কাবাডি খেলা হয়, তো এরকম একটা খেলা উনি দেখতে যায় অন্য গ্রামে। তো যাওয়ার পর রাসেল ভাইয়ার সন্ধ্যা হয়ে যায়, খেলা শেষ। তো ওই গ্রামেই ওনার কিছু ফ্রেন্ড ছিল, বন্ধু। তো ওনারা বলল যে এতদিন পর আসছিস, আমাদের সাথে একটু আড্ডা দিয়ে যা। এটা কি আরেকটা ঘটনা ভাইয়া? হ্যাঁ। না, আমি একটা ঘটনাই নিব, আপনার সেই ঘটনাটা কি শেষ করে ফেললেন আপনি? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আপনি এটা আরেকটা ঘটনা বলছেন, আচ্ছা ঠিক আছে এটা শেষ করেন, কিন্তু আরেকটা ঘটনা আমরা তার আগে মানে জি বলেন। জি অবশ্যই। তো ওনারা বলল যে আজকে আমাদের সাথে আড্ডা দিয়ে যান। তো উনি আড্ডা দিতে দিতে সময় আর খেয়াল করেন নাই। তো রাত প্রায় অনেক বেজে গেছে, 11টা-12টা। তো তখনকার সময় রাত 11টা-12টা মানে রাসেল ভাই অনেক আর গ্রাম অঞ্চল। তো উনি আসতেছে রাতের বেলা ওদিক থেকে। তো ওনাদের বাড়ি থেকে আসার পথে মানে ওই যে রাস্তায় একটা ভাইয়া তেঁতুল গাছ পড়ে। ওই গাছটার নামে আগে থেকেই কিছু বদনাম ছিল, কারণ মানুষ অনেক কিছু ওই জায়গায় দেখত। রাসেল ভাই কি দেখত, যেমন আপনার দেখতো যে রাতের বেলা একটা লোক মানে লোক টাইপের অভাব, যে পায়ের মধ্যে রশি দিয়ে ঝুলে আছে, সম্পূর্ণ সাদা, চুলগুলো সাদা, নিচের দিকে চেয়ে আছে, মানে চেহারা দেখা যায় না। তো অনেকেই এটা দেখেই ফেন্ড হয়ে যেত, ওই জায়গায় অজ্ঞান হয়ে যেত, কারণ এত বেশি সাহস ছিল না অনেকেরই, সবাই এরকম। তো উনি ভয় পাচ্ছিল যে উনি এরকম কিছু দেখতে পায় কিনা। আল্লাহর রহমতে উনি ওটা দেখে না, উনি আগায় যায়। এখন যাওয়ার পরে কিছুক্ষণ যাওয়ার পর একটা পুল পড়ে ভাইয়া। তো উনি পুলে ওঠার আগে উনি লক্ষ্য করেন যে পিছ থেকে এমন একটা শব্দ হচ্ছে যে কেউ হয়তো বা খড়ম, কাঠের খড়ম পায়ে দিয়ে হাঁটে বা এরকম ঠক 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 শব্দ হচ্ছে। উনি প্রচণ্ড ভয় পায়, কিন্তু উনি জানে যে এখন ভয় পেলে আসলে চলবে না। তো উনি আগে আগে যখন বীজের কাছাকাছি, পুলটার কাছাকাছি, তো তখন দেখলো যে দূরে, একটু দূরে বিলের মধ্যে আপনার বিশাল বিশাল মাছ আকৃতিতে মাছ এরকম লাফাচ্ছে আপনার। তো আবার দেখছে যে এমন কিছু মানুষ আছে যে যারা ওগুলা ধরছে, আবার জাল দিয়ে মেরে মেরে ধরছে। তো এটা দেখার পর উনি আরও বেশি ভয় পান, উনি আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। উনি দৌড় দিল ওই জায়গা থেকে। দৌড় দেওয়ার পর আপনার কালভার্ট যখন ক্রস করবে, ব্রিজটা ক্রস করে যাবে, সামনে দেখতে পায় আপনার কালো দুইটা অবয়ব দাঁড়ায় আছে। ওনাকে মানে মনে হচ্ছে যে ইশারা দিচ্ছে যে ওনার আসতে। উনি এটা দেখা নিজে কন্ট্রোল করতে পারে না ভাইয়া, উনি ওই জায়গায় অজ্ঞান হয়ে যায়। সকালবেলা আপনার যখন কৃষক যারা আছে ওই এলাকারই ওনাকে মানে পায়েও যাওয়ার পরে ওনার বাসায় দিয়ে আসে ভাইয়া। দিয়ে আসার পর ওনার আম্মু অনেক আপনার আপসেট হয়ে যায়, কান্নাকাটি করে, এটা কেন হলো, কেন করলো, রাতের বেলাতে উনি থাকতেও পারতো অন্য গ্রামে। তারপর হুজুর আনা হয়। হুজুর আনার পর হুজুর বলল যে আর কখনো যেন উনি রাতের বেলা এরকম না বের হয়, আর পরবর্তীতে যদি এমন কিছু হয় তাহলে ওনাকে হয়তোবা বাঁচানো সম্ভব না, এরকমই বলবো। থ্যাংক ইউ রাসেল ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা একটা ছোট্ট অডিও ক্লিপে চলে যাচ্ছি। প্রিয় রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, জানি আপনি সবসময় ভালো মানুষের দলেই থাকেন। একই সাথে সালাম ও ধন্যবাদ জানাচ্ছি মাসুম ভাই, ডক্টর আলিফ তথা বাবু ভাইকে। আমি ইমন, প্রবাসী মালদ্বীপ একটি রিসোর্টে জব করছি। রাসেল ভাই, আজকে আমি একটি ঘটনা শেয়ার করব আপনাদের সাথে। এটি একটি মালদ্বীপ রিসোর্টের ঘটনা। আমি যে রিসোর্টে জব করছি এটি সেখানকার ঘটনা না, এটি আমার রিসোর্টের পাশের একটি রিসোর্টের ঘটনা। আমি আমার এক ফ্রেন্ডের মাধ্যমে এই ঘটনাটি শুনতে পাই। একটি বাস্তব এবং সত্য ঘটনা। যদিও আমি ভূতের ফ্রেম শুরু থেকেই শুনি, কিন্তু সময় স্বল্পতার কারণে আমি ঘটনাগুলো শেয়ার করতে পারি নাই। এই ঘটনাটি আনুমানিক 2007 তখনকার ঘটনা। ঘটনার প্রেক্ষিতে ও রিসোর্ট পরিচিতি সমস্যার কারণে আমি রিসোর্টের পরিচিতিটা এখন দিচ্ছি না। এটি একটি রিসোর্ট নাইট গার্ডের ঘটনা। এই ঘটনাটি আমি আমার এক বন্ধুর মাধ্যমে শুনতে পাওয়া, যদিও সে আগে ওই রিসোর্টে জব করতেন।
এখন আমি এবং আমার বন্ধু একই রিসোর্টে জব করছি। তো আর দেরি নয়, ঘটনাটি শুরু করছি। রিসোর্ট নাইট গার্ড প্রতিদিনের মতো তার টর্চ লাইট এবং যাবতীয় কিছু নিয়ে তার ডিউটি শুরু করলেন যথারীতি। তখন আনুমানিক রাত 2 থেকে 2:30টার মতো। তখন তিনি জেটি থেকে বের হয়ে বিচ দিয়ে হাঁটা শুরু করলেন। তো আগেই বলা যাক যে সে বিচ এবং ওয়াটার ভিলার যেই জেটি বিচ থেকে ওয়াটার ভিলার যাইতে যেই জেটি পড়ে সেখানে একটা মোড় পড়ে। সেই মোড়ের মধ্যে একটি বট গাছ আছে। এদেশে এই গাছটাকে কি গাছ বলে আমার সঠিক জানা নাই, তবে আমি বটগাছই উল্লেখ করছি। অনেক বড় একটি গাছ, অনেক পুরাতন একটি গাছ। কথিত আছে সেখানে অনেক অলৌকিক জিনিস, অনেক কিছু দেখা যায়। রীতিমতো নাইট গার্ড সেই বীজ দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলেন। তো দূর থেকে উনি হঠাৎ দেখতে পায় সেই গাছের মধ্যে একটি বড় শ্যাডো দেখতে পায়। চাঁদের আলোতে তখন তিনি তার হাতে টর্চ লাইটটা ওই দিকে লাইটটা দেয়। তো দেওয়ার পরে দেখে যে সেখানে একটি বড় শ্যাডো, ভৌতিক আকৃতি একটি মহিলা, এক পা এক ডালে এবং আরেকটি পা অন্য প্রান্তের আরেকটি ডালে দিয়ে দাঁড়িয়ে ওর দিকে লাল টুকটুকে চোখ দিয়ে তাকায় আছে এবং ইশারা করছে যে তুই এদিকে আসিস না, আসলে তোর ক্ষতি হবে। এই দেখে সে রীতিমতো ঘাবড়ে যায় এবং সেখান থেকে দৌড়ে চলে আসে। সে রাতে আরও ডিউটি করে না এবং সকালবেলা বিস্তারিত এইচআর অফিসে জানায় এবং সে নাইট ডিউটি করতে নারাজ এবং সেই ডিউটি করবে না বলে সিদ্ধান্ত জানায়। তখন রীতিমতো টেনশনে পড়ে যায় এই ঘটনা। তারপর নাইট ডিউটি কাকে দেয়া যায়, কে যাবে সেখানে, সবাই খুব ভয় পেয়ে যায় বিষয়টা শুনে। তারপরে খোঁজাখুঁজি করে একজন লোক বের করে, সেও বাঙালি, বাংলাদেশি। সে সিদ্ধান্ত নেয় যে আমি ডিউটি করব, আমি সব ভয় পাই না। তো রীতিমতো সে তাকে অনেক কন্ডিশন দেওয়া হয় যে তুমি যদি ডিউটি করো তাহলে তোমাকে এ ধরনের ফ্যাসিলিটি দেওয়া হবে, সমস্যা নাই। তিনি সেই ফ্যাসিলিটি দেখে খুব ভালোই লাগলো। তখন তিনি তার রীতিমতো লাইট, টর্চ লাইট এবং এভরিথিং নিয়ে ডিউটিতে চলে যায়। রাত্র আনুমানিক 2টা-1টা হয়ে যায়। 1-2টা এরকম সময়ও তিনি দেখতে পায় যে না, কোনো সমস্যা নাই, ডিউটি করতে থাকে। তো এক সময় তিনি সেই বিচ দিয়ে হাঁটতে হাঁটতে ওই মোড়ে চলে যায়, গাছের নিচে যায়, কিছু দেখতে পায় না। তারপরে তিনি মোড়টা ক্রস করে ওয়াটার ভিলার এদিকে চলে যায়। ওয়াটার ভিলার সব কিছু চেক করে আবার যখন রিটার্ন ব্যাক করবে তখন তিনি চোখে পড়ে সেই ভুতুড়ি মেয়েটাকে, ময়লাটাকে। সে 2 পা দুদিকে 2 ডালি দিয়ে ওর দিকে লাল টুকটুকে চোখ দিয়ে তাকায় আছে এবং ইশারায় বলছে যে তুই এদিকে আসিস না, আসলে তোর ক্ষতি হবে। কিন্তু সে এই রাস্তা ছাড়া অন্য কোনো রাস্তায় আসা সম্ভব না, যেহেতু সে ওয়াটার ভিলার জেটিতে ছিল, কারণ সে মোড় ক্রস করে আসতে হবে, বিচ বা অন্য কোনো রাস্তা দিয়ে সে রিসোর্টে প্রবেশ করতে হবে। বাঁকে পড়ে যায়। তারপরে সে খুব দ্রুত কি করবে এখন না বুঝে সে খুব দৌড় লাগায়। তো দৌড় দেওয়ার পরে সেই ওয়াটার ভিলেজ যেটি অতিক্রম করে মোড়ে আসতে না আসতেই তার লাইটটা কোথায় পড়ে যায়। সে আর দৌড়ে মানে হুঁশার নেই। তারপরে সে দৌড়াদৌড়ি করতে অন্ধকারের মধ্যে চলে যায়। তারপরে সে একটু পায় যে তাকে একটা ঝোড়ের থাপ্পড় মারা হয়। সে মাটিতে পড়ে যায়। তারপরে সে সেন্সলেস হয়ে যায়, কিছু বলতে পারে না। সকালবেলা অন্য সব মানুষ ডিউটিতে যাওয়ার সময় ওকে দেখতে পায় এবং নিয়ে আসে, চোর অফিসে দেখায়, রুমে রাখে এবং রীতিমতো তার গায়ে অনেক জ্বর চলে আসে। চেহারা কালো হয়ে যায়, খুব জ্বর আসে ওর। তারপরে থেকে 10 দিনের মতো ওকে ট্রিটমেন্ট করা হয়, কিন্তু সে সুস্থ হয় না। তারপরে বাংলাদেশে খবর তো অবশ্যই দেয়া হয়েছিল। তারপরে বাংলাদেশে এক কবিরাজ ধরা হয়। তো কবিরাজ কন্ডিশন দেয় যে একটি এক দামে খাসি কিনতে হবে এবং সে খাসিটাকে এক কবি জোগাড়াই করতে হবে। তারপরে সে সুস্থ হবে, তবে কন্ডিশন একটা, তাকে সেই রিসোর্টে রাখা যাবে না, মানে ওখানে থাকলে তার ক্ষতি হবেই। তারপরে যেটা যথারীতি সেই কবিরাজের শর্ত অনুযায়ী সব কিছু করা হয়। তারপরে তিনি বাংলাদেশে চলে যায়। এখনও উনি বাংলাদেশে আছে, উনি আর ওই রিসোর্টে ব্যাক করতে পারে নাই। তো এই ছিল ঘটনা রাসুল ভাই। যদি আমার ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রচার করবেন। এবং আমি যে রিসোর্টে আছি সেই রিসোর্টটা একটা কবরস্থানের মধ্যে আগে ছিল, এখন সে কবরস্থান ভেঙে নতুন রিসোর্ট করা হয়েছে। আরও অনেক ঘটনা আমার রিসোর্টেরও আছে, আমার বস ওনাদের মাধ্যমে আমি শোনা। অবশ্যই আমি চেষ্টা করব সেই ঘটনাগুলো প্রচার করার জন্য, আপনাদের কাছে পাঠানোর জন্য। ভালো থাকবেন। চলে যাব আমাদের পরবর্তী ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই আর ডিয়ার লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমার নাম ইয়াসিন মাহমুদ সম্রাট। আমার বাসা পুরান ঢাকা কলতা বাজার। ইমন ইয়াসিন আমার পক্ষ থেকে সবাইকে রমজানের শুভেচ্ছা, রমজান মোবারক। তো গল্প বোঝার আগে বোঝানোর জন্য একটা কথা বলে শুরু করি।
আমরা সবাই এটা বিশ্বাস করি যে আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, আল্লাহর কথা। তো যারাই শুনছেন, অনেকে বিশ্বাস করে, অনেকে বিশ্বাস করে না, যে অনেকে বলে বানিয়ে গল্প বলা হয়, কিন্তু যা দেখা যায় না, হয়তো আপনার ফ্যানের সিলিংয়ে অথবা আলমারির ওপরে অথবা কোনো না কোনোখানে এই জিনিসগুলো আপনাদের দেখতে পায়। আমরা দেখতে পাই না, কারণ এদের বলাই হয় ভাইয়া দ্য আনসিন। তো আমরা ঘটনায় চলে যাই। ঘটনাটা আমার ফ্রেন্ড শেয়ার করেছে। ওর নাম আনিকা তাসনিম। ওর বাবার বাসা পুরান ঢাকার তাঁতিবাজার এলাকায়। তো ঘটনা শুরু করছি। চলে যাই এর ঘটনায়। যে আমার ফ্রেন্ড 2014-15 সাল, তখন বৃষ্টির মৌসুম, হালকা বৃষ্টি পড়ছিল। রাত 2-3টে বাজে। ও ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলতেছিল। অনেকক্ষণ কথা বলার পরে ফোন রেখে যখন ঘুমাতে যাই, আমরা কি করি? ঘরটর পরিষ্কার করি, খাট ঝাড়ি। ও ঘরটর পরিষ্কার করতেছিল, খাট ঝাড়তেছিল। জানালা খোলা ছিলই, বাতাস আসতেছিল বৃষ্টির। তো এর মাঝখানে হঠাৎ করে যখন ও জানালের দিকে চোখ দেয়, দেখে দূরে একটা বাসাতে কি জানি কাপড়ের মতো নড়তেছে। তো একটু কনফিউজড ছিল যে এটা কি কাপড় নাকি অন্য কিছু। তো ভালো মতো দেখার জন্য ও তাকায়, দেখে এটা কাপড় না, কিন্তু এ ছায়ার মতো খুব কালো কালারের পাত কি জানি নড়তেছে। পরে ভালো মতো তাকিয়ে দেখে ওই 3 তলার বাসার কার্নিস থাকে, উইন্ডোর উপরে শীট, যে সেটটা, ওটার মধ্যে কি জানি একটা বৈশা আছে। তো আমি যে জিজ্ঞেস করলাম, কি বসে আছে দেখছোস? কি রকম দেখতে? বলে পুরো একটা ছায়া, চোখ দূরে থেকে বসেছিল, লাল, আর খুব খারাপভাবে ওর দিকে তাকা, একটা ভেঞ্চকি কাটছে। হঠাৎ করে যদি কেউ রাতের বেলা এরকম অন্ধকারের মধ্যে কিছু একটা দেখা, বোঝা যায় না, ওই জিনিসটা যদি ভেসকি কাটে কেমন লাগবে? যাই হোক, ও দেখে ভয় পেয়ে গেছে। ভয় পায়, সাইডে চাইপা যায়। ও খাটে না যাইয়া জানলার একপাশে চাইপা যায়। মানে ওই জিনিসটা থেকে চোখ সরানোর জন্য যতটুকু করার দরকার করেও করে। আচ্ছা, তারপর ভাইয়া এখন জানলা না ভুলে লাগায়নি, জানলাটা খোলা ছিল। এখন ভয়ে চিন্তা, জানলা লাগিয়ে পর্দা টানে দিয়ে খাটে যায় ঘুমাবে। আর চিন্তা, আমি কি দেখলাম? 2-3 মিনিটের জন্য একটু ব্ল্যাঙ্ক আউট হয়েছিল। তারপর আস্তে আস্তে জানলা লাগার সাহস অঞ্চ করে জানলাটা লাগাতে যায়। যখন জানলাটা লাগাবে, জানলা একদিক দিয়ে লাগায়, ঠিক 1 সেকেন্ডের মধ্যে ধাপ করে চোখ খুলে দেখে ওই জিনিসটা ওই দূরের থেকে 2-4-5 সেকেন্ডের মধ্যে ওর জানলার সামনে আইসা পড়ছে। তখনও জিনিসটা যখন প্রপারলি সামনে দেখে, একদম ফেস টু ফেস, বলে, দোস্ত, চোখ দুইটা এত লাল ছিল, পুরা একটা কালো ছায়ার মতো। দেখা ও আর সহ্য করতে পারে না। জিনিসটা এতটা কুস্তির ছিল, আর এমন রাগীভাবে ওর দিকে তাকায়া ছিল, মানে জানলা খোলা থাকলে মনে হয় ওরে মাইরে ফেলাইব, এরকম একটা অবস্থা। তো ও জিনিসটা নিতে পারে নাই। এমনি একটু মানসিকভাবে দুর্বল ছিল, সাথে সাথে সেন্সলেস হয়ে যায়। তারপরে আমি বলি, তারপরে কি মনে পড়ে? কয়, তারপর আমার কিছু মনে নাই। পরে ওর ফ্যামিলি থেকে যে ও বলে, ওরে বলছিল যে 3 দিন পরে ওর সেন্সটা আসে। তারপরও সেন্স আসার পরে খালি দেখতে ছিল ডানের বামে মানুষ, কিন্তু ওর কথা বলতে পারতেছিল না। চাইতেছিল, বাট ওর কথা আটকাই গেছিল। তারপরে আবার ওর মাঝখানে 3-4 দিন কিছু মনে নাই। তো আবার যখন একটু সেন্স আসে, দেখে ওরে 3 রাস্তার মোড়ে ওই দুধ কি দিয়ে জানি ভাইয়া, যেটা ইউজুয়াল রিচুয়াল, ওইভাবে ওরে গোসল করানো হইতাছে, গা ধোয়া হইতাছে। পরে যখন ওর ফ্যামিলিরা জিজ্ঞেস করে ইন ডিটেলসে কি হয়েছিল আর ওর কিছু এক্সপিরিয়েন্স ছিল একসাথে বলিয়ে, তো ওর ফ্যামিলি থেকে বলে যে তোমার 3-4 দিন 5 দিন কোনো সেন্সই ছিল না, কথা বলতে পারো নাই, খালি খাইছো আর ঘুমাইছো। আর ওর মা ওরে বলে যে বাসায় যখন হুজুর আসছিল, কারণ ওর অবস্থা নর্মাল ছিলই না, একদমই না। তো হুজুর আইসা যখন এক্সরসিজম করে, ইন ডিটেলসটা ওরা বলেনি, যতটুকু বলছে যে যখন ঝাড়ার পরে জিনিসটা একটা টাইমে আইসা যে রাজি হয় যে না, ও ছাইলা যাবে, আর এটার হিসাবে 2টা খাসি পাঠা বলি দেওয়া হয়। কিন্তু হুজুর ওই মেয়ের মারে বলে, ফ্রেন্ড রানিকার মারে বলে যে আপনার মেয়েরে যেটা ধরছে, এটা খুব খারাপ জিনিস ধরছে, আর আজকে যে ঝাইরা দিলাম এটা গেছে, কিন্তু প্রপারলি যায় নাই। আজকের রাতটা আপনাদের জন্য সবথেকে কঠিন রাত। এই জিনিসটা আজকে রাতে আবার আসতে পারে। তো আপনারা যদি আপনার মেয়ের ভালো চান, আজকে মেনলি মারে বলে যে ওরা আজকে আপনার বুকে থেকে আর আলাদা করবেন না। যদি আলাদা করেন তাইলে ওরা আর আনা যাইব না, সম্ভবই না, কেউ পারব না।
তো ওরা ভয় পায়। আর পুরান ঢাকা মানুষ যেহেতু আমরা এগুলো স্টাফ একটু বিলিভ করি বেশি, তো 14 গোষ্ঠী খালা খালু যা আছে সবাইরে আনো ওই ফ্ল্যাটের মধ্যে। তো 8টা 7টা 8টা 9টা পর্যন্ত 9:30 পর্যন্ত তো সব নর্মাল ছিল। তো 10টা বাজে মানুষ আমাদের বাসায় গেস্ট আসলে যেমনি আমরা নক দেই কলিং বেল না থাকলে, অমনে গেটে নক দেয় 2টা 3টা। তো ওরা কেউ ঘর থেকে বাইরে না, বুঝছে। তারপরে সেকেন্ড নকটা আসে। ওই যে জানলায় দেখছিল, ওই জানলায় খুব জেন্টলি নক, 2টা 3টা টিকটিক। তারপরে যখন দেখে কেউ কোনো রেসপন্স করতেছে না, বাট বাসার ওদিকে সবাই, যত রিলেটিভ গেস্ট ছিল সবাই দেখতেছে, সবাই একটু একটু ভয় পাইতেছে। তারপর আবার গেটে 5 আঙ্গুল দিয়ে জোরে জোরে ধাপ 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 দাড়ি মারলে যেরকম হয়, গেট বাইর হইতেছে। গেট কেউ খোলে না, কেউ রেসপন্সও করতেছে না, জালনা বাইর হইতেছে। এবার যখন দেখে কাজ হইতেছে না, এরকম আস্তে আস্তে অত্যাচারগুলা, মানসিক অত্যাচারগুলা বাড়তে থাকে। মনে করেন দৌড়ায় কেউ যদি গেটের লাথি মারে ধিম ধাম, তারপরে লোহার রড স্টেম দিয়ে যদি কেউ গেটের মধ্যে বাড়ি মারে, জালনায় বাড়ি মারে, কীরকম আওয়াজ হবে? 5 হাত দিয়ে যদি গেটে বাড়ি মারে জোর আওয়াজ হয়। 5 হাত দিয়ে যদি 5 আঙ্গুল দাবার জানলায় কেউ বাড়ি মারে, এরকম 5 হাত জন মনে হইতেছে জানলা বাইর হইতেছে, গেট বাইরতেছে। তারপরে কুকুর যদি রাতের বেলা আমাদের সামনে আসা চিল্লায়, আমাদের ভয় লাগে। আর এখানে 7-8টা কুকুরের আওয়াজ শুনতেছি, কুকুর চিল্লাইতেছে, বিড়াল কান্না করতেছে। খুব অফার্ড একটা সিচুয়েশন। আমি হয়তো বইলা বুঝাইতে পারতেছি না, কারণ যে ফেস করে ওরা বুঝতে পারে, আর এটা সেটা কেউ স্পেসিফিক্যালি বলতে পারবে না। যাই হোক, এরকম চলতে থাকে 3টা 2:30টা 3টা পর্যন্ত। তারপর জিনিসটা আস্তে আস্তে কমতে 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 যায়। কিন্তু তারপরেই আমার ফ্রেন্ডের গোসল করে, তারপরে ওই জিনিসটা যায়। কিন্তু আমার ফ্রেন্ড এখনও প্রপারলি কিওর্ড হইতে পারে নাই, কারণ এরপরে ওর বিয়ে হয়। বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে যায়, যাওয়ার পরে ওই সমস্যাটা পিছেই থেকে যায়। ওর হাজব্যান্ডের সাথে কিছুই হয় না। একদিন ছোট কথা কাটাকাটিতে হাজব্যান্ড এমন একটা ধাক্কা মারে, যেটা ওর পক্ষে সম্ভব না। ওর শরীরে যে শক্তি, ধাক্কা মেরে বাসা থেকে চইলা যায় নদীর ওপার কেরানীগঞ্জে, যে জায়গায় ও ঠিকমতো চিনল না, কেরানীগঞ্জে। ওর এখানে একটা জায়গা আছে স্পেসিফিক্যালি, নামটা মনে পড়তেছে না ভাইয়া। ওখানে সবাই ময়লা ফেলে, ওটার সামনে যাইয়া দেখে সবাই ওরা পায়। তারপরে ওর হাজব্যান্ড আত্মীয় স্বজনরে কল করে, কল হওয়ার পরে নিয়ে আসে। আর এখন ওর কি স্পেসিফিক কিছু কালার, লাল হলুদ পরার নিষেধ, বাট ওভারঅল ও এখন একটু স্টেবল আছে। এই ছিল আমার স্টোরি ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই চলে যাব আমাদের অতিথির কাছে। আমি রাসেল হাসান, আসছি নবীনগর থেকে। আমি এখন যে ঘটনাটা বলবো সেটা আমার আব্বু এবং নানার সাথে ঘটে যাওয়া, আর যেটা আমার সাথে শেয়ার করছে আমার আব্বুই। বারবার এই ঘটনাটা শেয়ার করত। তো আমার নানু ছিল একজন স্কুল টিচার, তো সবসময় স্কুল থাকার কারণে বের হইতে পারতো না। বা আমার নানু এবং আব্বুর প্রচুর পরিমাণ মাছ মারার নেশা ছিল। তো একদিন, সেদিন ছিল রবিবার, সকালে নানু আসছে আমাদের বাড়িতে, এসে আব্বুকে বলছে যে আজকে চলো দুজন মাছ মারতে যাই। তো আব্বু যথারীতি কাজকর্ম ফেলাইতে মাছের খাদ্য নিয়ে কবুতক্ষ নদীতে মাছ মারতে গেছিল। যাওয়ার সময় যে জায়গায় আব্বু এবং নানু মাছ মারতেছিল তার উল্টা দিকেই শ্মশান ছিল। তো শ্মশানের, নানু ছিল শ্মশানের ওই পাশে আর আব্বু ছিল শ্মশানের এই পাশে। দুজনে দুই জায়গায় বসে চিপ দিয়ে মাছ মারতেছে। তো সকাল মনে 9টার দিকে যাইয়া বসছে। তো 10টার দিকে আব্বু একটা বড় রুই মাছ পাইছে, নানু একটা মাছও পায় নাই। তো এভাবে আব্বু 4-5টা মাছ পাওয়ার পরে ততক্ষণও নানু কোনো মাছ পায় নাই। আচ্ছা, তো মাছ না পাওয়ার কারণে 8:30 বা 1টার দিকে এরকম হবে। তো নানু যখন প্রথম বসে উঠাইলো, দেখলো যে একটা মানুষের পা উঠছে। তো এটা দেখে আব্বু একটু অবাক হলো। নানুর কোনো চিন্তাই নাই যে একটা মানুষের পা উঠছে, বা তার ভিতরে কোনো ভয় বা কোনো কিছুই নাই। তো আব্বু এটা দেখে নানুরে একটু নানুরে বলতেছে যে জামাই চলেন বাড়ি চলে যাই, এখন আর মাছ মারতে হবে না, আর জায়গাটা ভালো না, চল বাড়ি চলে যাই। তো নানু আর আব্বুরে ধমক দিতেছে যে কি হবে, প্রতিদিনই তো এসে মাছ মারি, আজকে আর কি হবে। তো বলতে আব্বু আর তখন মাছ মারছে না, বসে রয়েছে আব্বু, খালি নানি আর নানুর যে এটা ওটাই দেখতেছে যে